বাংলা সাহিত্যের দ্বিতীয় ক্লাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম অংশ আমরা আজকে শুরু করছি। গতকাল আমরা প্রাচীন যুগ নিয়ে যা যা আলোচনা করার মোটামুটি সবটুকুই আলোচনা করেছি। তো মধ্যযুগের ব্যাপ্তি যেহেতু আরো বেশি, বিস্তৃতি যেহেতু আরো বেশি, মধ্যযুগের ক্লাসটা আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমরা প্রথম অংশ আলোচনা করব। তো প্রথম অংশের শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানে কি ধরনের প্রশ্ন বা কয়টা প্রশ্ন থাকে। তো আমি গতকাল বলেছিলাম প্রাচীন এবং মধ্যযুগ মিলে তোমার 5 থেকে 6টা প্রশ্ন থাকে, মেইনলি 5টাই থাকে, তো অনেক সময় আবার কমও থাকে। তো এখান থেকে তোমার যদি চর্যাপদে একটা বা দুটো থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগে 3 থেকে 4টা প্রশ্ন থাকে। তাহলে আমরা বলতে পারি মধ্যযুগ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কিছু নির্দিষ্ট বিষয় আছে, তুমি যদি সেই বিষয়গুলি একটু ভালোভাবে রপ্ত করতে পারো, ভালো করে পড়তে পারো, মোটামুটি কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তবে প্রাচীন যুগের তুলনায় তথ্য আরো বেশি, যেহেতু প্রাচীন যুগে মাত্র একটা গ্রন্থ চর্যাপদ, আর মধ্যযুগে আমরা যেহেতু সময়ও বেশি আর আস্তে আস্তে আরো বিকশিত হয়েছে বাংলা সাহিত্য, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের কিন্তু রচনা আরো অনেক বেশি এবং বিভিন্ন ভাগ সেখানে আমরা পাচ্ছি। তো আমরা মধ্যযুগ নিয়ে আলোচনাটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের প্রশ্ন বা কয়টা প্রশ্ন আসছে। গত বিসিএস যেটা ছিল 46তম বিসিএস, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রশ্ন ছিল। মানে সংখ্যা কিন্তু কম না, বেশ ভালোই। শূন্য পুরাণের রচয়িতা কে? তাহলে আমরা একটা রচনা দেখছি যেটা রচয়িতা সম্পর্কে জানতে চেয়েছে। আমি যদি এখন আসলে উত্তরগুলো বললে আসলে কোনো লাভ হবে না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উত্তরগুলো আমরা পরে আলোচনা করতে পারি, কিন্তু আমরা একটা ধরনটা বোঝার জন্য প্রশ্নগুলো আমরা আলোচনা করি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? একটা গ্রামের কথা বলা হয়েছে যে সেটা কেন উল্লেখযোগ্য। ঠিক তেমনি এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে যেমন আমরা চর্যাপদ পড়েছি, কাকিল্লা গ্রাম সম্পর্কে কিন্তু আমরা এখনো পড়ি নাই, কিন্তু আমরা চর্যাপদ সম্পর্কে আমরা পড়েছি। যদি বলা হয় যে নেপালের রাজগ্রন্থাগার কেন উল্লেখযোগ্য, তাহলে সেটা অবশ্যই চর্যাপদের জন্য উল্লেখযোগ্য, কারণ আমরা চর্যাপদটা সেখানে পাচ্ছি। ঠিক তেমনি কাকিল্লা গ্রামেও আমরা একটু পরে দেখব আমরা একটা উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের নিদর্শন আমরা পেয়েছি মধ্যযুগের। এর জন্য এই নামটা এখানে নিয়ে এসেছে, প্রশ্ন দিয়েছে। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। হ্যাঁ, কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? একটা জিনিস খেয়াল করো, কবিতা আর কাব্য, এই যে আমি একটা কবিতা লিখলাম, তো একটা কবিতা দিয়ে কিন্তু একটা বই হয় না, হয় হবে না। তাহলে আমাদের বেশ অনেকগুলো কবিতা নিয়ে কি হয়, আমরা একটা বইতে সবগুলো যখন একত্র করি তখন সেটাকে আমি বলবো কাব্য। হ্যাঁ, তো এরকম অনেকগুলো কাব্য কবিতা মিলে কি হয়, একটা কাব্য হয়। তো এই যে কবিতার যে অংশটা, এখানে কিন্তু কবিতার কথা বলা হয়নি, বলেছে যে কোন কাব্যে রয়েছে। ঠিক আছে, আলাউল কোন শতাব্দীর কবি? মধ্যযুগের কবি, কিন্তু কোন শতাব্দীর কবি? যেমন আমাদের মধ্যযুগ শুরু হবে 1201 থেকে 1800 পর্যন্ত, তাহলে এই সময়ের মধ্যে আলাউলের সময়টা কখন? হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? 4500 আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগ থেকে 4টা প্রশ্ন ছিল, তাহলে 4500 4টা, আবার আমরা দেখতে পাচ্ছি 4600 4টা প্রশ্ন, কিন্তু অনেক বেশি। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর যুদ্ধ কাব্য থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, কোন কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? তাহলে আমাদের কবি সম্পর্কে আসতে পারে, রচনা সম্পর্কে আসতে পারে। তারপর আসো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছে? আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা জায়গার নাম পড়েছিলাম, একটা গ্রামের নাম পড়েছিলাম, কাকিল্লা গ্রাম, মূলত শ্রীকৃষ্ণ কীর্তন সেখান থেকেই উদ্ধার করা হয়েছিল। তো দেখো প্রশ্ন কিন্তু মানে 46-এও আসছে, আবার তোমার 44-এও আসছে, তাহলে 44 আর 46 কিছুটা ভিন্নভাবে আসছে। হ্যাঁ, একই সম্পর্কিত, একই বিষয় সম্পর্কিত প্রশ্ন কিছুটা ভিন্নভাবে আসছে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি পদাবলী থেকে, মানে বৈষ্ণব পদাবলী থেকে প্রায়ই প্রশ্ন থাকে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রায়ই প্রশ্ন থাকে, ঠিক একইভাবে মঙ্গল কাব্য থেকে প্রশ্ন থাকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রতিটা মায়ের একটা কি আকাঙ্ক্ষা, চাহিদা, বিশেষ করে মা হওয়ার আগে কিন্তু এটা বোঝা যায় না। হ্যাঁ, তো এই মনোভাঞ্চাটি কার? এটা হচ্ছে আমরা মঙ্গল কাব্য অন্নদা মঙ্গলে পাই। তো সেখান থেকেই মূলত প্রশ্নটা আসছে। 44-এও দেখতে পাচ্ছি আমরা 4টা প্রশ্ন। চণ্ডী মঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চরিত্র সম্পর্কে আসতে পারে, যে কার স্ত্রী, বা স্ত্রীর নাম কি, বা পিতার নাম কি, স্বামীর নাম কি। হ্যাঁ, অথবা আমাদের যে আমরা যে কাহিনী কাব্যগুলো পড়বো এখন মধ্যযুগে, সেখান থেকে বিভিন্ন চরিত্র সম্পর্কে প্রশ্ন আসতে পারে।
মনসা দেবীকে নেয়া লিখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? মহাকবি আলাওল রচিত রচনা কোনটি? তাহলে আলাওল সম্পর্কে তো দেখেছি আমরা, আরো প্রশ্ন আসছে তাই না? জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? এটা হচ্ছে 41-এ আসছে। 40-এ দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন ছিল। পুঁথি সাহিত্য থেকে প্রশ্ন আসছে, জীবনী কাব্য থেকে একটু আগেও দেখলাম একটা প্রশ্ন আসছে, আবার 40-এও ছিল। বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? তাহলে বৈষ্ণব পদাবলীর থেকে মোটামুটি দেখতে পেলাম যে প্রশ্ন কমন। তাহলে কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে আসলে প্রশ্ন একটু বেশি আসার সম্ভাবনা বেশি, আর কিছু টপিক আছে যেগুলো থেকে দেখা যায় 2-3 বিসিএস পরপর হয়তো একটা দুটো প্রশ্ন থাকে। এখন আমরা চলে আসছি যুগ বিভাগে। তাহলে আমরা গত ক্লাসে আমরা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছিলাম যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এর মধ্যে আমরা শুধু একটা গ্রন্থ পাচ্ছি, সেটা হচ্ছে চর্যাপদ, এবং চর্যাপদের বিস্তারিত আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি সেখানে তোমার ধর্ম নির্ভরতা যেমন ছিল, গোষ্ঠী কেন্দ্রিকতা ছিল, ঠিক তেমনি আমরা যখন মধ্যযুগে আসি, মধ্যযুগে এসেও আমরা দেখতে পাচ্ছি এখানে 1201 থেকে 1800 পর্যন্ত ভাগ করা হয়েছে। এই সময়ের মধ্যে যে সাহিত্যগুলো রচিত হয়েছে বলা যায় এগুলোর বৈশিষ্ট্য কাছাকাছি, যার কারণে সবগুলোকে মধ্যযুগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা যদি বলি তাহলে বৈশিষ্ট্য কি, তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে বিষয়টা সেটা হচ্ছে একেবারে ধর্ম ভিত্তিক, হ্যাঁ, ধর্মকেন্দ্রিক। এখানে মানে দেবদেবীর প্রাধান্য এত বেশি, এখানে মানুষের কথা বলতে গেলে আসে না, আসছে একদম শেষের দিকে যখন তোমার মুসলিম কবি সাহিত্যিকরা, আমরা কিন্তু প্রাচীন যুগে দেখেছি বৌদ্ধ সাহিত্যিকদের দেখেছি, তারপর হচ্ছে যারা সহজিয়া ধর্মের ছিল, হ্যাঁ, বৌদ্ধ ধর্মের মধ্যে। আবার মধ্যযুগে আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে আমরা দেখব যে এখানে হিন্দু ধর্মের বিষয়গুলো দেখব, তারপর হচ্ছে তাদের সাহিত্য কর্মগুলো দেখব, কিন্তু শেষের দিকে গিয়ে আমরা হচ্ছে তোমাদের যেটা পাবো সেটা হচ্ছে মুসলিম সাহিত্যিকদের। তো সেখানে কিন্তু আমরা মানুষের কথা আস্তে আস্তে আসতে দেখি। কিন্তু যদি প্রশ্ন আসে যে মধ্যযুগের সাহিত্য কেমন ছিল, অবশ্যই আমরা বলবো যে ধর্মকেন্দ্রিক ছিল, এবং এখানে মূল যে বিষয়টা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে দেবদেবীর প্রাধান্য, আর কোনো কথা নাই, এখানে দেবদেবীর প্রাধান্যটাই সবচেয়ে বেশি। তবে দেবদেবীর কাহিনী যখন আসছে তখন অবশ্যই কি সমাজের কিছু কথা অবশ্যই সেখানে সূক্ষ্মভাবে ফুটে উঠেছে, মানুষের কথাও কিন্তু শেষের দিকে আসছে, যেটা আমরা বলছি। কিন্তু দেবদেবী নির্ভর সাহিত্য, যদি বলা হয় যে মধ্যযুগের সাহিত্য কেমন, দেবদেবী নির্ভর সাহিত্য। আর আধুনিক যুগে গিয়ে তো তোমার মানবতা, দেশপ্রেম, মোটামুটি সবকিছুই আস্তে আস্তে কি চলে আসে, সেটা আমি আধুনিক যুগে আলোচনা করব। তাহলে আমরা মধ্যযুগটা আমরা শুরু করে দিচ্ছি 1201 থেকে 1800। এখন আসি, আচ্ছা মধ্যযুগের আরেকটা বিষয় বলি, 1201 থেকে 1800 ঠিক আছে, কিন্তু আমরা আসলে আরো নানা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, যে আদি মধ্যযুগ বা অন্ত মধ্যযুগ, যে প্রথম দিকের রচনা কোনগুলো, শেষের দিকের রচনা কোনগুলো, বৈশিষ্ট্যের ভিত্তিতে। তবে আমরা এখানে অন্য একটা ভাগ দেখব, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, ওনার ধারা বা ওনার যে প্রভাব বা ধারা অনুসারে মধ্যযুগকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার চৈতন্য পূর্ববর্তী যুগ 1201 থেকে 1500, চৈতন্য যুগ 1501 থেকে 1600, আর হচ্ছে তোমার চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। তাহলে আমরা যদি বলি যে যদি প্রশ্ন আসে যে শ্রী চৈতন্যের প্রভাব অনুসারে যে মধ্যযুগকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা অবশ্যই বলবো 3 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি চৈতন্য পূর্ববর্তী, চৈতন্যর আগমনের আগের যে যুগটা সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ। এখানে একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে আমরা একটু পরেই যদিও প্রসঙ্গে আসবো, তারপরে বলি 1201 থেকে 1350 এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কি কারণে বলে সেটা একটু পরে আসছি। এখন যদি চৈতন্য পূর্ববর্তী যুগে যদি দেখো যে 1351 থেকে, যেহেতু এটা অন্ধকার যুগ, যদি দেখো 1351 থেকে তোমার 1500, সেটাও কি সঠিক, যদি এভাবে আসার সম্ভাবনা এরকম দিবে কম। তারপর আসলে চৈতন্য যুগ, চৈতন্য যুগ হচ্ছে মতান্তরে, আমি যে বললাম 1501 থেকে 1600, তুমি কোথাও কোথাও কোন কোন বইয়ে দেখবা যে মতান্তরে 1501 থেকে 1700 কি হতে পারে,
তাহলে পরবর্তী যুগ কোনটা হবে? এখানে যদি 1700 হয় তাহলে এখানে 1701 থেকে কি হবে? 1800 হবে। এটাই মতান্তরে। যেহেতু আমরা দেখেছো যে চর্যাপদ যখন পড়েছি, হ্যাঁ, কারো এই মত, কারো অন্যরকম মত, হ্যাঁ, সেটা ভাষা নিয়ে বলো, রচনাকাল নিয়ে বলো, তারপর কবিদের নিয়ে বলো, সংখ্যা নিয়ে বলো, সবকিছু নিয়েই যেহেতু এগুলো অস্পষ্ট ছিল, একদম পূর্ণাঙ্গ কোনো ধারণা ছিল না, হ্যাঁ, তোমার যে পুঁথিগুলোর অনেক সময় দেখা যেত প্রথম দিকে ছেঁড়া, শেষের দিকে ছেঁড়া, মাঝের কিছু অংশ নাই। এই বিষয়ের কারণে আমাদের সবসময় কি হয়, মানে এগুলো নিয়ে মতবিরোধ, বা তোমার আমাদের যে ভাষাবিদরা আছে তাদের কি হয়, মানে মতবিরোধ হয়। যাই হোক, এটা কোনো বিষয় না। আমরা যেটা জানবো সেটা হচ্ছে চৈতন্যের প্রভাব ও ধারা অনুসারে মধ্যযুগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য, আর হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। তো এই সময়ের নিদর্শন কোনগুলো? প্রাক চৈতন্য, মানে চৈতন্যের আগে যেগুলো, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, একটু পরেই আমরা পড়বো। চণ্ডীদাস ও বিদ্যাপতির পদাবলী সাহিত্য, যেগুলো যেগুলো আমরা বলি বৈষ্ণব পদাবলী, তো তার মধ্যে চণ্ডীদাস এবং বিদ্যাপতির গুলো হচ্ছে চৈতন্যর আগে। আর চৈতন্যর সময় কি হবে? তাহলে আমরা চৈতন্য জীবনী পাবো, যেহেতু সেটা চৈতন্য যুগ, হ্যাঁ, এবং তোমার বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র তত্ত্ব গ্রন্থগুলো পাবো। আর চৈতন্য পরবর্তী হচ্ছে আমাদের আরাকান এবং রোসাং রাজসভার যে কাব্য, বিভিন্ন অনুবাদ কাব্য আমরা দেখতে পাই। তোমার বিভিন্ন অনুবাদ কাব্য কিরকম, তোমার আরবি, ফার্সি, সংস্কৃত থেকে বিভিন্ন যে অনুবাদগুলো, সেগুলো হচ্ছে আমরা পাচ্ছি পরবর্তীতে। তারপর পদাবলী সাহিত্য, অন্নদামঙ্গল, মঙ্গল কাব্যের মধ্যে অন্নদামঙ্গল কিন্তু চৈতন্য পরবর্তী কাব্য। আচ্ছা, এগুলো হচ্ছে, এটা তুমি এখন মুখস্থ করা লাগবে না। কেন বলি? এটা হচ্ছে প্রথমেই যদি মুখস্থ করতে চাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা কিন্তু এই টপিকগুলো এখনো পড়ি নাই। টপিকগুলো পড়ার পর তুমি নিজেই আসলে কোনটা কোন সময়ের অনেকটা বুঝে যাবা। ঠিক আছে, নেক্সট। তাহলে মধ্যযুগের বৈশিষ্ট্য যেটা বলছিলাম, মধ্যযুগের সাহিত্য ছিল হচ্ছে ধর্মকেন্দ্রিক এবং ধর্মীয় অবশ্যই মধ্যযুগে সাহিত্য রচনা করা হতো, এবং এই যুগের সাহিত্য ছিল দেবদেবী নির্ভর সাহিত্য। অন্ধকার যুগ, দেখো, চর্যাপদের মাধ্যমে বাংলা সাহিত্যের যে আলো জ্বলেছিল, আমরা হুট করে দেখি সেই আলোটা কি, সেই আলোটা নিভে গেল। কখন? তোমার মাত্র প্রাচীন যুগ শেষ হলো, হ্যাঁ, অন্ধকার যুগটা শুরু হয়ে গেল কখন? একদম মধ্যযুগের শুরুতেই 150 বছর আমরা দেখতে পাচ্ছি যে একটা অন্ধকার যুগ। কেন এটা অন্ধকার যুগ? এই কারণেই অন্ধকার যুগ, কারণ আমরা কোনো কি সাহিত্যের আলো এখানে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কোনো সাহিত্যিক নিদর্শন, বড় আকারের কোনো সাহিত্যিক নিদর্শন আমরা এখানে পাচ্ছি না। অবশ্যই কোন ভাষায়? বাংলা ভাষায়, হ্যাঁ, যেহেতু আমরা বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা করছি। তো এখানে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। আমরা জানি, মানে তোমরা জানো, সেন শাসনামলের পতন হয় কখন লক্ষণ সেনের? সেটা হচ্ছে 1204 খ্রিস্টাব্দে। তাহলে তুর্কির আগমন ঘটছে, তোমার সেনদের তোমার শাসনামল কি হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে, সেন শাসনামল। আবার এইদিকে আমরা একটা বিষয় আমরা কিন্তু আগেও পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে চর্যাপদ আমরা পাচ্ছি কোথায়? চর্যাপদ আমরা পাচ্ছি নেপালের গ্রন্থাগারে। কেন? আমরা তখন পড়েছিলাম যে সেনদের মধ্যে যারা ব্রাহ্মণ তাদের অত্যাচারে, আবার পরবর্তীতে আবার যারা তুর্কি শাসক তাদেরও অত্যাচারে, সবকিছু মিলে, যেমন একটা কথা প্রচলিত আছে যে তুর্কি নাচন, রাইট? তো আমরা হয়তো শুনে থাকবা। তো এই সবকিছু মিলেই এই অন্ধকার যুগের কারণটা দায়ী করা হয় যে তুর্কি বিজয়ের কারণে মুসলিম শাসনামলের যখন সূচনা হয় তখন যে অস্থিরতা, সেই সময়ে আসলে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়নি। এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটা অস্থিরতা বিরাজমান ছিল, হ্যাঁ, জুলাই আগস্টে, আসলে তোমরা দেখবে অনেকে অনেক সময় কবিতা লিখে, গল্প লিখে, হ্যাঁ, তখন দেখা যায় আসলে এই মনোভাবটা আসলে থাকে না, পরে লিখে ওই বিষয় নিয়ে হয়তো পরবর্তীতে অনেকে, এখন যেমন অনেকে লিখছে, হ্যাঁ, কিন্তু ওই সময়টাতে আসলে এই ধরনের অস্থিরতার মধ্যে সাহিত্য সৃষ্টি হয়ে ওঠে না। তো অনেকের ধারণা ছিল যে তুর্কি বিজয়ের কারণে এই মানে সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই সময়ে কোনো নির্দিষ্ট কোনো বড় মাপের সাহিত্য আমরা পাচ্ছি না। কিন্তু পরবর্তীতে আবার আরো কিছু বিষয় স্পষ্ট হয়। হ্যাঁ, অনেকে বলেন যে আমরা কিন্তু পরবর্তীতে যখন রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো দেখি, অথবা মুসলিম লেখকরা যখন লেখা শুরু করেন, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম শাসকরাই কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন। হ্যাঁ, যারা তোমার রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো যখন লেখা হয়, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম শাসকরাই পৃষ্ঠপোষক ছিলেন। এমনকি যখন রামায়ণ অনুদিত হচ্ছে, হ্যাঁ, মুসলিম শাসকরা কিন্তু সেটা কি করেছেন? পৃষ্ঠপোষক ছিলেন, সেটাতে সহায়তা করেছেন, তারা আদেশ দিয়েছেন। কিন্তু তাহলে পুরোপুরি আমরা আসলে তুর্কি বিজয় বা মুসলিম শাসনামলকে আসলে অন্ধকার যুগের জন্য দায়ী করতে পারি না।
আমরা যেহেতু এখানে সেনদেরও বিষয় ছিল, এবং সেই সময় তোমার ব্রাহ্মণদের কাছে কিন্তু বাংলাটা ওভাবে মানে যারা বাংলাকে ওভাবে কদর করতেন না, তাদের কাছে প্রধান ভাষাই ছিল হচ্ছে সংস্কৃত। হ্যাঁ, এবং বাংলাটা সেই সময় মানে লেখ্য ভাষার মর্যাদাও বলা যায় পায়নি, যার কারণে সবকিছু মিলে এই 150 বছরকে আমরা কি বলি, আমরা বলি অন্ধকার যুগ। এখন এই অন্ধকার যুগে কি আসলেই কোনো সাহিত্য ছিল না? আচ্ছা, এখানে কিছু বিষয় উল্লেখ করা আছে যে কোন ডক্টর সুকুমার কি বলেছেন বা গোপাল হালদার কি বলেছেন। তো সবাই আসলে বিভিন্ন রকমের আলোচনা করেছেন যে সেই সময় তোমার বিভিন্ন ধ্বংস, অরাজকতা, এসব কারণে আমরা কোনো সৃষ্টি পাইনি। তো তারা অনেক আলোচনা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যেটা করতে পারেনি সেটা হচ্ছে কোনো অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। তো অন্ধকার যুগ নিয়ে বিতর্ক যেটা বলছিলাম, এখন আমরা কিন্তু বাংলায় না পেলেও আমরা কিন্তু তোমার অপভ্রংশ বা প্রাকৃত বা সংস্কৃত ভাষায় লেখা কিছু কিছু সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি। হ্যাঁ, তার মানে একদম যে সাহিত্য সৃষ্টি হয়নি বিষয়টা পুরোপুরি সত্য নয়। সাহিত্য সৃষ্টি হতেও পারে, হয়তো সেটা ধ্বংস হয়ে গেছে, হয়তো সেটা পুড়ে গেছে, হয়তো সেটা সংরক্ষণ করা হয়নি, আমরা সেটা পাইনি। হ্যাঁ, এই জন্য অনেকে অন্ধকার যুগের অস্তিত্ব মানতে চান না। এই বিষয়গুলো আসলে, এই বিতর্ক, এই বিষয়গুলো আসলে দরকার হচ্ছে রিটেনের জন্য। তারপর আমি তোমাদের মানে বললাম যে শুধু যে তুর্কি শাসন দায়ী করা হয় তা না, সেখানে তোমার ব্রাহ্মণ্যবাদীদের যে অত্যাচার সেটাকেও অনেকে দায়ী করেন। আচ্ছা, এখন আসো অন্ধকার যুগে যে সাহিত্যিক নিদর্শন যেগুলো বলেছি যে একদম পাওয়া যায়নি তা না, আমরা কিছু 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 পাচ্ছি প্রাকৃত অপভ্রংশ ভাষায়। হ্যাঁ, তো এগুলো কি কি দেখো, শূন্য পুরাণ খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে প্রশ্ন। নিচের কোনটি অন্ধকার যুগের নিদর্শন? চর্যাপদ, শূন্য পুরাণ, পদ্মাবতী, হ্যাঁ এভাবে আসতে পারে, যে কোনো একটা উপন্যাসের নাম দিতে পারে। তাহলে এখানে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে শূন্য পুরাণ। শেখ সুবোদয়া, খনার বচন। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম খনার বচন হচ্ছে প্রাচীন যুগের সৃষ্টি, সেটা মুখে মুখে, কোনো লিখিত নিদর্শন ছিল না। কিন্তু মধ্যযুগে আমরা কিন্তু লিখিত নিদর্শন পাচ্ছি, মধ্যযুগের শুরুতে। হ্যাঁ, আর্যা যেটা হচ্ছে পীর মাহাত্ম্য জ্ঞাপক কাব্য, আর হচ্ছে প্রেম সঙ্গীত, আর হচ্ছে প্রাকৃত পিঙ্গল। তাহলে এই বিষয়গুলো হচ্ছে অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। আমরা মনে রাখতে হবে, এইটার কারণ প্রশ্ন আসবে অন্ধকার যুগের নিদর্শন কোনটি। হ্যাঁ, প্রাচীন যুগেরও থাকতে পারে, সেক্ষেত্রে অন্ধকার যুগের একটা তুলে দিতে পারে, তাই না? এখন আসো আমরা শূন্য পুরাণ নিয়ে একটু দেখি। শূন্য পুরাণ কি? এটা হচ্ছে একটা ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ। মূলত হচ্ছে এখানে বৌদ্ধদের শূন্যবাদ আর হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। একটা জিনিস খেয়াল করো, যদি আমি, যেহেতু আমি বলেছি এটা অন্ধকার যুগের রচনা, তাহলে এটা কোন সময়ের হবে? অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটা 1200 সালের পরে রচিত হবে। তাহলে 1200 সালের পরেই কিন্তু আমাদের তুর্কি শাসন শুরু। 1204 সালের পরেই কিন্তু আমরা কি মুসলিম শাসনের সূচনা দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা কবিতা আছে, সেই কবিতাটার নাম হচ্ছে নিরঞ্জনের রুশমা। এইখানে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে মুসলিমদের যে আগমনের পরবর্তী যে সময়, সেই সময়ের কিছু বিষয় উল্লিখিত আছে। এবং মানে যেহেতু মুসলিমদের মানে প্রাথমিক অবস্থা, তো ওই এই কবিতাটা দেখলেই বোঝা যায় যে আসলে মানে খুব একটা মানে ভালোভাবে লিখে তিনি সেটা তুলে ধরতে পারেননি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটাতে চেয়েছেন ধর্মপূজার মাধ্যমে রামাই পণ্ডিত। কারণ হচ্ছে একদিকে তোমার পাল শাসনের অবসান, আর একদিকে সেনদের অবসান, আবার এদিকে দেখতে পাচ্ছি তুর্কিরা আসছে। এই সব কিছুর কারণেই আমরা এটা অনুমান করতে পারছি এটা হচ্ছে কখন, এটা হচ্ছে তোমার অন্ধকার যুগের লেখা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ, এবং ধারণা করা হয় 13 শতক। 13 শতক তো অবশ্যই হবে। আর এটা হচ্ছে চম্পু কাব্য। চম্পু কাব্য কি? চম্পু মানে হচ্ছে মিশ্রণ, চম্পু মানে হচ্ছে মিশ্রণ। তাহলে চম্পু কাব্য কি? চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রণে রচিত একটা কাব্য, সেটাকে বলা হয় চম্পু কাব্য। তাহলে যদি বলা হয় শূন্য পুরাণ কি, এটা একটা শাস্ত্র গ্রন্থ ধর্মপূজার। এখানে বৌদ্ধদের শূন্যবাদ আর হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। আর এটা একটা চম্পু কাব্য। চম্পু কাব্য কি? গদ্য পদ্যের মিশ্রণে রচিত কাব্য। আর এখানে একটা কবিতা, এটা একটু উল্লেখযোগ্য কবিতা, নিরঞ্জনের রুশমা। প্রশ্ন থাকতে পারে যে নিরঞ্জনের রুশমা কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? সেক্ষেত্রে আমরা বলবো শূন্য পুরাণ। তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে শূন্য পুরাণের রচয়িতাকে? রামাই পণ্ডিত। কি ধরনের গ্রন্থ? এটা একটা ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ। এখানে কোন কবিতাটা আছে? নিরঞ্জনের রুশমা।
এতটুকু আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে 51টা অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থটা। শেখ শুভোদয়া, শেখ মানে কি? শেখ, শেখ, শেখের শুভোদয় লিখেছেন কে? রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ুদ মিশ্র। তাহলে দেখো, আমরা একটা প্রশ্ন পড়েছিলাম কিছুক্ষণ আগে, যখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে জয়দেবের কথা ছিল। তাহলে জয়দেবও যেমন রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন, ঠিক একইভাবে হলায়ুদ মিশ্রও কি ছিলেন? রাজা লক্ষণ সেনের সভাকবি। তো জয়দেব থেকে প্রশ্ন আসছিল। তো ওনার সেম সংস্কৃত গদ্য পদ্যে লেখা চম্পু কাব্য হচ্ছে এই শেখ শুভোদয়া। এটাও একটা চম্পু কাব্য, মানে হচ্ছে গদ্য পদ্যে লেখা কাব্য। তো এখানে হচ্ছে তোমার লক্ষণ সেন এবং শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত এবং শেখের গৌরব ব্যাখ্যাই হচ্ছে এই পুস্তিকার উদ্দেশ্য। ওই যে ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি কি তোমার এখানে হচ্ছে 25টা অধ্যায় আছে। তো এখানে তোমার আমরা দেখতে পাচ্ছি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন আসে তখন কিন্তু হচ্ছে এই যে জয়দেব সে কিন্তু পালিয়ে যায়। সে যখন পালিয়ে যায় তখন হলায়ুদ মিশ্র এই মুসলমানদেরকে স্বাগতম জানিয়ে হচ্ছে এই গ্রন্থটা লিখেন, সেটা হচ্ছে শেখ শুভোদয়া। জয়দেব হচ্ছে পালিয়ে গিয়েছিলেন মুসলিমদের আগমনে, সেই ক্ষেত্রে হলায়ুদ মিশ্র হচ্ছে এই শেখ শুভোদয়া গ্রন্থটা রচনা করেন। এখানে হচ্ছে মুসলমান দরবেশদের চরিত্র এবং অধ্যাত্ম শক্তির পরিচয় দেওয়া হয়েছে। এখানে কিছু বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এখানে বাংলা ছড়া ছিল, ওই যে পীরদের মাহাত্ম্য জ্ঞাপক তাদের মানে প্রশংসা করা হয়েছে। খনার বচন পাচ্ছি, ভাটিয়ালির আগের একটা প্রেম সঙ্গীত পাচ্ছি। এগুলো কোথায় পাচ্ছি? এগুলো হচ্ছে শেখ শুভোদয়াতে পাচ্ছি। ঠিক আছে? তো এখানে আবার প্রচুর ভুল থাকায়, ভুল সংস্কৃত থাকায় সুনীতি কুমার এটাকে বলেছে ডগ সংস্কৃত বলেছেন। তাহলে আমরা এখানে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শেখ শুভোদয় কে লিখেছেন? হলায়ুদ মিশ্র লিখেছেন। হলায়ুদ মিশ্র কে ছিল? রাজা লক্ষণ সেনের সভাকবি ছিল। এখানে এই যে শেখের কথা বলা হয়েছে, কার কথা? সেটা হচ্ছে শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত লক্ষণ সেন এবং জালালউদ্দিন। এবং শেখের গৌরব ব্যাখ্যাই ছিল এই পুস্তিকার উদ্দেশ্য। এখানে কি কি পেয়েছি? এখানে আমরা বাংলা ছড়া বা আর্যা পেয়েছি, হ্যাঁ, খনার বচন পেয়েছি, একটা প্রেম সঙ্গীত পেয়েছি। এগুলো আমরা মনে রাখবো। ডাক ও খনার বচন। আচ্ছা, বিষয়টা হচ্ছে বৌদ্ধ সমাজে হচ্ছে তোমার ডাকের বচনের উৎপত্তি, আর হিন্দু সমাজে তোমার হচ্ছে খনার বচনের উৎপত্তি। আমরা মানে খনা সম্পর্কে অনেক সময় অনেক কিছু বলি, যে ওনার নাম ছিল লীলাবতী, ওনার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে যেটা বলা হয় সেটা হচ্ছে খনা, ডাক আসলে এই নামে কেউই ছিল না। হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের নামে আরোপ করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তো আমরা একটু দেখি। ডাক এবং খনার বচন বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সৃষ্টি, মুখে মুখে, এটা আমি বারবার বলি। হ্যাঁ, কিন্তু বিকাশ লাভ করে কখন? মধ্যযুগের শুরুতে। এবং মধ্যযুগের শুরুতে আমরা কি পাচ্ছি? আমরা লিখিত নিদর্শন হিসেবে পাচ্ছি। ঠিক আছে? এবং প্রাচীন আমলে এক শ্রেণীর বৌদ্ধ তান্ত্রিক সাধককে ডাক বলা হতো। তাহলে যদি বলা হয় যে ডাকের উৎপত্তি কোন সমাজে? বৌদ্ধ সমাজে। ওকে, তাহলে ডাকের বচনে কি নিয়ে আলোচনা করা হয় বা কি প্রাধান্য পেয়েছে? সাধারণত জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্র, এই বিষয়গুলোর ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। আর যদি খনার বচনের কথা বলা হয় তাহলে বলবো কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে। তবে এই দুটোর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই। মূলত হচ্ছে এগুলো মানুষের মুখে 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 বর্তমান দিনে যেভাবে বলা হয় ওই ওই অবস্থায় হচ্ছে এগুলো চলে এসেছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। তো এটা অলরেডি আমি বলেছি যে প্রাচীন যুগের সৃষ্টি হলে মুখে মুখে প্রচলিত হয়ে আধুনিক যুগে চলে এসেছে, যার কারণে এগুলোর মধ্যে আর কি নেই, কোনো প্রাচীনত্ব অবশিষ্ট নেই। এবং বলা হয়ে থাকে ডাক ও খনা কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এই বচনগুলো হচ্ছে তাদের নামে আরোপিত হয়েছে। এখন আসে একটা প্রশ্ন, এটা 32 BCS আসছে, পরেও আসছে। শূন্য পুরাণ রচনা করেন কে? তোমাদের তো যেহেতু উত্তর দেওয়ার অপশন নাই, তোমরা নিজেরা নিজেরা ভাবে নিতে পারো বা বলতে পারো। তাহলে কে রচনা করেছেন শূন্য পুরাণ? রামাই পণ্ডিত। একদম সহজ প্রশ্ন। এই অনেকে ভাবতে পারে আসলে কি সহজ প্রশ্ন থাকে? হ্যাঁ, সহজ প্রশ্ন থাকে, সহজ প্রশ্নের সংখ্যাই বেশি। এখন সহজ প্রশ্ন তো অনেক, আসলে সহজ প্রশ্ন তো কম না। তুমি যদি শুধু সহজগুলো পড়ো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, মানে প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে মোটামুটি যথেষ্ট। খুব কঠিনগুলো না পারলেও চলবে সেক্ষেত্রে, তবে সব সাবজেক্টে সহজগুলো পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বোঝায়? এটা খুব সহজ, আমরা একটু আগে বললাম যে 1201 থেকে 1350।
কিন্তু অন্ধকার যুগেরও আমরা কিছু সাহিত্য পাচ্ছি, সেগুলো আমাদের অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, মধ্যযুগের সাহিত্যকর্ম চলে আসছি, অন্ধকার যুগ শেষ, এবার আমরা আবার কি আলো জ্বেলে দিব। এখন আসছি কি অন্ধকার যুগ পরবর্তী মধ্যযুগের সাহিত্যকর্মকে আমরা মোটা দাগে দুই শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মৌলিক, হ্যাঁ, যেগুলো লেখকরা নিজেরাই লিখেছেন, হ্যাঁ, তবে এখানে এক কাহিনী অনেকে, যেমন ধরো মঙ্গল কাব্য, মনসা মঙ্গল ধরতে পারি আমরা, একই কাহিনী এক একজন এক একভাবে লিখেছেন, কাহিনী অনেকটা একই রকম, হ্যাঁ, সেখানে। তারপর হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, লোক সাহিত্য, এগুলো হচ্ছে মৌলিক। আর অনুবাদ যে সাহিত্যগুলো যেগুলোর কথা বলেছিলাম, যেমন তোমার সংস্কৃত থেকে রামায়ণ মহাভারত এগুলো অনুবাদ করা হলো বাংলা ভাষায়। তারপর হচ্ছে তোমার আরবি ফার্সি, আরবি ফার্সি থেকে হচ্ছে তোমার আমাদের যে আলাউল বলো বা অন্যান্য যে লেখকরা, তারা হচ্ছে অনুবাদ করা শুরু করলো। রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো হচ্ছে বেশিরভাগই কি অনুবাদ সাহিত্য। তো তবে অনুবাদ হলো, এগুলো কিন্তু একদম মানে আক্ষরিক অনুবাদ ছিল না, এগুলো হচ্ছে ভাবানুবাদ ছিল। তারা নিজেদের মতো করে নিজেদের প্রেক্ষাপটে সেগুলো রচনা করেছেন, কাহিনীটা নিয়েছিলেন তোমার আরবি ফার্সি থেকে। তো আমরা মৌলিক আর অনুবাদ সাহিত্য নিয়েই আজকে মোটামুটি আমরা আলোচনা করব। অনুবাদ সাহিত্য আজকে আসবে না, সেটা কালকে আলোচনা করব। তো মধ্যযুগ থেকে যা যা পড়তে হবে একটু খেয়াল করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রশ্ন বেশি থাকে, মোটামুটি বলা যায়। মঙ্গল কাব্য থেকে মোটামুটি প্রশ্ন থাকে। বৈষ্ণব শাক্ত পদাবলী, তারপর হচ্ছে জীবনী সাহিত্য, লোক সাহিত্য ময়মনসিংহ গীতিকা অবশ্যই পড়তে হবে। অনুবাদ সাহিত্য একসাথে অনেক চলে আসবে যখন পড়বো। না তো মস্তিয়া সাহিত্য, প্রশ্ন কিছুটা কম আসে বলা যায়। রোমান্টিক প্রণয় উপাখ্যান প্রশ্ন থাকে। আরাকান রাষ্ট্রভার বাংলা সাহিত্য খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। শায়ের, কবিওলা, পুঁথি সাহিত্য এগুলো থেকে মাঝে মাঝে একটা দুটো করে প্রশ্ন আসে। চলে আসছি কোথায়, মধ্যযুগের শুরু, অন্ধকার যুগ পেরিয়ে আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তন মানে কি কোনো কিছু প্রশংসা করা, রাইট? কীর্তন, হ্যাঁ। তো মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কেন এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন বলা হচ্ছে সর্বজন স্বীকৃত? কারণ চর্যাপদ কিন্তু সর্বজন স্বীকৃত না। ডক্টর সুনীতি কুমার প্রমাণ করেছেন বাংলা, কিন্তু এখনো উড়িয়া, অসমিয়া, ওদের দাবি হচ্ছে কি এটা ওদের ভাষার প্রাচীনতম নিদর্শন। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, একদম এটা স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তার মানে আমরা যদি চর্যাপদ বাংলা ভাষায় লেখা না হয়, আবার মাঝখানে আবার অন্ধকার যুগ, তার মানে বলা যেতে মানে চর্যাপদ যদি আবিষ্কৃত না হতো, তাহলে আমরা বলতাম যে একদম প্রাচীন হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন, বা শ্রীকৃষ্ণ কীর্তন দিয়েই কি হতো বাংলা সাহিত্যের শুরু হতো। তো যাই হোক, হরপ্রসাদ শাস্ত্রীকে ধন্যবাদ, হ্যাঁ, তিনি চর্যাপদ আবিষ্কার করে নিয়ে আসছেন। তো এই হচ্ছে মূল কথা। তাহলে সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে যদি প্রশ্ন আসে মধ্যযুগের প্রথম কাব্য কোনটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কোথায় পেয়েছি? সেই ঘুরে ফিরে আমাদের দেশে কি পেয়েছি? না, বাংলাদেশে পাইনি, বাংলাদেশে নাই এগুলো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি 1909 সালে, তাহলে আমরা কাছাকাছি মিলাই পড়বো। আমরা চর্যাপদ পেয়েছি কত সালে? 1907 সালে। চর্যাপদ পেয়েছি 1907 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাচ্ছি 1909 সালে। বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ, বল্লভ মানে হচ্ছে রাজা, মানে বিদ্যার রাজা, যাই হোক এটা হচ্ছে ওনার উপাধি। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই যে কাকিল্লা গ্রাম, যেটা থেকে একটা প্রশ্ন আসছিল, গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের টিনের চালের নিচ থেকে আবিষ্কার করেন কি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি। কে? বসন্ত রঞ্জন রায়। কত সালে? 1909 সালে। কোথায়? একদম উল্টো একটা স্থানে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কোথায়? সেটা হচ্ছে নেপালের রাজগ্রন্থাগারে, রয়্যাল লাইব্রেরিতে। আর এটা হচ্ছে টিনের চালের নিচে, হ্যাঁ। কোথায়? ভারতে। তাহলে একটু মনে রাখবে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে হচ্ছে এটা পাওয়া গেছে। কোথায়? গোয়াল ঘরের, বসত ঘরের হইলেও একটা কথা ছিল, গোয়াল ঘরের টিনের চালের নিচে। এই সেখান থেকে বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন 1909 সালে। তো এখানে পাওয়ার পরে সেখানে দেখা গেল কিছু পৃষ্ঠা ছিল না, যার কারণে এটা রচনাকাল, গ্রন্থের নাম, কে লিখেছেন, হ্যাঁ, এগুলো সম্পর্কে কিছু ধারণা অস্পষ্ট থাকে। তাহলে এগুলো তো আমাদের প্রমাণ করতে হবে সেই ঘুরে ফিরে চর্যাপদের মতো, যে আসলে কে লিখেছেন, হ্যাঁ, তার কি নাম হতে পারে। এখন আসো, কাব্যে বরুচণ্ডী দেশে 3টি ভণিতা পাওয়া যায়। এখন অনেকের মনে হতে পারে যে আসলে ভণিতা কি। দেখো,
মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মানে মহাভারতের কথা কিসের মতো? অমৃতের মতো। কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, এই যে কবিতার মধ্যে সে কি করলো, নিজের নামটা ঢুকাই দিল, যে কাশিরাম দাস বলবে আর কে শুনবে? পুণ্যবান শুনবে, মানে আমরা শুনবো, আমরা যারা উনি বলবে, উনি লিখবে, আমরা কি সেটা শুনবো। তাহলে এই যে নিজের নামটা সে কবিতার মধ্যে ঢুকাই দিল, নিজের নামটা বলে দিল, এটাই হচ্ছে ভণিতা। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা বরু চণ্ডীদাসের তিনটা ভণিতা পাচ্ছি। একটা হচ্ছে বরু চণ্ডীদাস, একটা হচ্ছে চণ্ডীদাস, আর একটা হচ্ছে অনন্ত বরু চণ্ডীদাস। তাহলে উনি হচ্ছেন এই বরু চণ্ডীদাস বা অনন্ত বরু চণ্ডীদাস, তিনি হচ্ছেন আদি মধ্যযুগের প্রথম কবি। তাহলে আমরা যেটা পেলাম, মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এবং মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরু চণ্ডীদাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখেছেন। তাহলে আমরা মধ্যযুগের প্রথম কাব্য এবং কবিতা, সরি, কাব্য এবং কাব্যের রচয়িতাকে আমরা পেয়ে গেলাম। ওনার জন্মস্থান কোথায়? ওনার জন্মস্থান হচ্ছে বীরভূমের নান্নুর গ্রামে, আর শহীদুল্লাহর মতো হচ্ছে বাঁকুড়ার ছাতনাই। তো ওনার প্রকৃত নাম হচ্ছে অনন্ত, বরু হচ্ছে ওনার কৌলিন্য উপাধি, আর চণ্ডীদাস হচ্ছে ওনার গুরুদত্ত নাম, যার কারণে কি বলা হয় অনন্ত তোমার বরু চণ্ডীদাস। এবং তিনি প্রাক চৈতন্য যুগে, আমরা দেখেছি চৈতন্যের আবির্ভাবের পূর্বে তিনি ছিলেন প্রধান কবি মধ্যযুগের, এবং তিনি হচ্ছেন বাসুলী দেবীর ভক্ত ছিলেন, চণ্ডীমূর্তি বাসুলী ভক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন এবং ওনার যে লেখক তার নাম সম্পর্কে জানলাম, ভণিতা সম্পর্কে জানলাম। এখন পুঁথির পরিচয়, নামটা কি? যেহেতু নামটা ছিল না, এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কিন্তু কে দিয়েছেন? বসন্ত রঞ্জন রায় দিয়েছেন। তো বসন্ত রঞ্জন নাম দিলেই যে বাকিরা একদম সেটাতে সমর্থন করবেন, আমরা কিন্তু চর্যাপদেরও দেখেছি অনেকগুলো নাম, তাই না? সেই চর্যা চর্য টিকা, আশ্চর্য চর্যাচয়, চর্যাচর্য বিনিশ্চয়, অনেকগুলো নাম। ঠিক তেমনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হওয়ার পরে এটার নাম নিয়েও কি ঝামেলা হয়, যে আসলে এটার কি নাম। এই নামটা দিয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বরু চণ্ডীদাস, এবং এই নামেই হচ্ছে এটা এখন পরিচিত। তো এই পুঁথিটার প্রথম দিকে এবং শেষের দিকের পাতা ছিল না। এখন প্রথম দিকে কি থাকে? সাধারণত দেবতার প্রশংসা থাকে, কবির পরিচয় থাকে, গ্রন্থ নাম থাকে, হ্যাঁ, সাল থাকে। এখন যেহেতু এগুলো কিছু নাই, তাহলে এগুলো নিয়ে একটা ঝামেলা শুরু হয়। তো যাই হোক, বসন্ত রঞ্জন রায় যখন দেখেছে যে এই বিষয়টা হচ্ছে কৃষ্ণ লীলা বিষয়ক, মানে রাধা কৃষ্ণ বিষয়ক, তখন তিনি এই গ্রন্থের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন, এবং এই নামেই 1916 সালে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। তাহলে আমরা একটা কমন সাল পেয়েছি কিসের সাথে? চর্যাপদের সাথে। কিসের সাথে? চর্যাপদের সাথে একটা সাল পেয়ে গেলাম। তার মানে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একই সালে বঙ্গীয় পরিষদ থেকে প্রকাশিত হয়েছে 1916 সালে। কে প্রকাশ করেন? বসন্ত রঞ্জন রায়। আচ্ছা, এখন এই যে পুঁথি ছিল, পুঁথির ভিতরে একটা চিরকুট ছিল, চিঠি ছিল একটা। এই চিঠিটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। যার কারণে অনেকে মনে করেন যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই গ্রন্থটার নাম কি হতে পারে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানে হচ্ছে সেই চিঠিটা আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই চিঠিটা আবার সাল দেয়া আছে কত? 1089। তাহলে আমরা যদি 593 যুক্ত করি কত হয়ে যায়? আচ্ছা, এখন দেখো তো, আসলেই কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এত পরের? তাহলে কি আমরা এটাকে মধ্যযুগের আদি নিদর্শন বলতাম? তখন অনেকে ধারণা করেন পুঁথিটা আগের, মানে লেখা হয়েছে অনেক আগে, হয়তো লিপিকাল পরের হতে পারে, কিংবা এই চিরকুটটা আরো অনেক পরের। কিন্তু ওই যে নামের কারণে যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, অনেকে ধারণা করেন যে শ্রীকৃষ্ণ সন্দর্ভটা নাম হতে পারে, যেহেতু এখানে এটা উল্লেখ করা আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের ধামালি। আমরা কিন্তু এখনো শ্রীকৃষ্ণ কীর্তনের নাম নিয়ে আছি, ঠিক আছে? যে নামকরণ যে বিষয়টা, সেটা নিয়ে আছে। রাধা কৃষ্ণের ধামালি, এই ধামালি জিনিসটা কি? ধামালি হচ্ছে যখন তোমার কি বলা হয়, ধামালি হচ্ছে রঙ্গরস বা আদি রসাত্মক নাচ গান। বিশেষ করে তোমার যখন রঙ্গ তামাশার সময় কপট দম্ভ প্রকাশ করে না, উক্তি প্রত্যুক্তি করে না, মানে তোমার কি বলে, যখন একজন একজনের সাথে কথা বলে একটু কপট দম্ভ প্রকাশ করে কিছু কথা বলে না, তো সেই সময়ে এই যে তোমার কপট দম্ভ প্রকাশ করে যে উক্তিগুলো, সেগুলোকে বলা হতো ধামালি। এখন শ্রীকৃষ্ণ কীর্তনের 12টা স্থানে
এই ধামালি কথাটার প্রয়োগ আছে, যার কারণে অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম হতে পারে রাধাকৃষ্ণের ধামালি। তাহলে আমরা 3টা নাম মনে রাখবো। এই এত কথা এই কারণেই বলা হচ্ছে, সেটা হচ্ছে কি কি নাম হতে পারে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায় দিয়েছেন, চিরকুটে যে নামটা পাওয়া গেছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, আর হচ্ছে 12টা স্থানে ধামালি শব্দটা যেহেতু উল্লেখ করা আছে, তাহলে ধারণা করা হয় এটার নাম হতে পারে যে কি রাধাকৃষ্ণের ধামালি। এই 3টা নাম আমরা মনে রাখবো। তাহলে নাম সম্পর্কিত আমাদের গবেষণা শেষ। এখন আসো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি। আমরা যেহেতু কৃষ্ণ আছে, আমরা কিন্তু বুঝে গেছি এখানে অবশ্যই কৃষ্ণ কি আছে। তাহলে কৃষ্ণ থাকলে কে থাকবে বলতো? কৃষ্ণ থাকলে অবশ্যই রাধা থাকবে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিরহ। কৃষ্ণ হচ্ছে রাধাকে প্রেমে ফেলার চেষ্টা করে, এক পর্যায়ে রাধা প্রেমে পড়ে এবং শেষ পর্যন্ত তোমার বৃন্দাবন এবং রাধা উভয়কে ত্যাগ করে হচ্ছে কৃষ্ণের মথুরায় অভিপ্রায়ণ। হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে মূল বিষয় এবং এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য। এখানে 3টা চরিত্র মূলত আমরা পাচ্ছি। সেই 3টা চরিত্র হচ্ছে কৃষ্ণ, রাধা কৃষ্ণের প্রেমিকা, আর বড়াই। বড়াই হচ্ছে মেসেঞ্জার, মানে বর্তমান দিনের হোয়াটসঅ্যাপ বলো মেসেঞ্জার বলো, মানে তাদের প্রেমের বাহক, তাদের প্রেমের দূত, তিনি হচ্ছেন বড়াই। এই 3টা হচ্ছে প্রধান চরিত্র এবং রাধা কৃষ্ণের প্রেম বিরহ এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য বা প্রধান বিষয়। এতটুকুর মধ্যে আমরা থাকি। এখন আসো এই কাহিনী আসলে কোত্থেকে আসছে। হ্যাঁ, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়গুলো আমরা কিন্তু জানি যে মূলত এখানে কিন্তু লৌকিক কাব্য মানে আধ্যাত্মিক বিষয় কিন্তু এই কাব্যে তুলে ধরেনি। এই বিষয়টা হচ্ছে বড়ুচণ্ডীদাস যেভাবে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু আমরা সেভাবেই পড়বো বা সেভাবেই বলি। আমরা কিন্তু পদাবলীর মধ্যে বা রাধা কৃষ্ণের বিষয় যখন আসে তখন আমরা কি দেখতে পাই, একটা আধ্যাত্মিক আবেদন থাকে। তাই আমরা কিন্তু সেখানে দেখি যে তোমার কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, রাধা হচ্ছে জীবাত্মা, সেখানে একটা আধ্যাত্মিক বিষয় থাকে। কিন্তু এখানে এই যে বড়ুচণ্ডীদাস যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা লিখেছেন সেখানে সবাই বলেন যে এখানে কৃষ্ণ থাকে কিন্তু কৃষ্ণের আসলে কীর্তনটা নাই। কেন? তিনি হচ্ছেন এটা একেবারেই মানে মানে রাধাকৃষ্ণের কাহিনী নিয়েছেন কিন্তু একেবারে আদি রসাত্মক একটা কাব্য লিখেছেন, যেখানে আমরা হচ্ছে তোমার মানে একদম লৌকিক বিষয়গুলো হচ্ছে এখানে তুলে ধরেছেন। এখানে জীবাত্মা বা পরমাত্মার রূপক হিসেবে কিন্তু এখানে তিনি তুলে ধরেননি। এখানে আমরা যদি এখানে মানে আমরা আসলে মানে রাধা কৃষ্ণকে আমরা যে অর্থে আমাদের হিন্দু ধর্মে আমরা দেখি, আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ুচণ্ডীদাসকে সেভাবে তুলে ধরতে দেখি না। আমরা এখানে যে কৃষ্ণকে দেখি, এই কৃষ্ণ হচ্ছে অনেকটা মানে স্থূল চরিত্রের অধিকারী দেখা যাচ্ছে এখানে, একদম অশালীন, একেবারে একটা গ্রাম্য যুবকের লক্ষণাক্রান্ত। হ্যাঁ, এখানে আমরা এখানে কিন্তু কামনা বাসনার বিষয়গুলো বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আধ্যাত্মিক আবেদন নাই। এই দীর্ঘকাল ধরে লোকমুখে প্রচলিত যে গল্প কাহিনী, হ্যাঁ, পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের সমন্বিত প্রভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে, কিন্তু এটা হচ্ছে পৌরাণিক রাধার অনুসারী হয়ে ওঠেনি। এটা হচ্ছে লোকজীবনকে ভিত্তি করেই হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তনটা সৃষ্টি হয়েছে বড়ুচণ্ডীদাসের। তাহলে আমরা একটু দেখি এর মূল কাহিনী ভাগবত থেকে নেয়া, মাঝে মাঝে কিছু পংক্তি কাব্যবস্তু। ওই জয়দেব, কোন জয়দেব? এটা হচ্ছে আমরা যারা লক্ষণ সেনের যে সভাপতি জয়দেব, ওনার গীতগোবিন্দ কাব্য, সেখান থেকে নেওয়া হয়েছে কিছু পংক্তি কাব্য বস্তু। আর রাধা কৃষ্ণের প্রেম বিরহই হচ্ছে কাব্যের মূল বিষয়, অলরেডি বলেছি। এবং এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এই কাব্যের কাহিনী বাহ্যিক দিক থেকে পৌরাণিক রাধার অনুসারী, যেহেতু রাধা কৃষ্ণের প্রেম, কিন্তু তা মূলত লোকজীবনকে ভিত্তি করে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এতটুকু আমরা একটু মনে রাখি। এখানে আমরা কিন্তু পদাবলীর মধ্যে মানে বৈষ্ণব পদাবলীতে আমরা দেখি যে রাধা কৃষ্ণের যে প্রেম সেটা কিন্তু দৈহিক যে বিষয় বা দৈহিক যে স্থূলতা সেটাকে অতিক্রম করে আধ্যাত্মিক বিষয়ের দিকে সেটা চলে গেছে, কিন্তু এখানে কিন্তু সেরকম না। এই শ্রীকৃষ্ণ কীর্তন মূলত 13টা খণ্ডে বিভক্ত। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, এই নামগুলো আসছে মূলত যে কাহিনী আছে সেই কাহিনী ভিত্তি করে এই নামগুলো। জন্মখণ্ড, সেখানে রাধাকৃষ্ণের জন্ম। তাম্বুল খণ্ড, তাম্বুল মানে পান। দানখণ্ড, নৌকা খণ্ড, সেখানে তোমার কি বলে কৃষ্ণ রাধাকে নৌকা পার করে দেয়। ভারখণ্ড, ছত্রখণ্ড, ভার মানে ভার বহন করা, ছত্রখণ্ড মানে ছাতা। বৃন্দাবন খণ্ড। তো এরকম আমরা দেখতে পাচ্ছি 13টা খণ্ড। 13টা খণ্ডের মধ্যে সর্বশেষ যে খণ্ডটা সেটা হচ্ছে রাধা বিরহ।
সেখানে খণ্ড নাই, সেটা হচ্ছে রাধা বিরহ, এবং রাধা বিরহের কিছু অংশ, শেষের কিছু পৃষ্ঠা হচ্ছে পাওয়া যায়নি। তাহলে যদি প্রশ্ন আসে যে কয়টা খণ্ডে বিভক্ত, 13টা খণ্ডে, শেষ খণ্ডের নাম কি? রাধা বিরহ। এতটুকু আমরা মনে রাখবো। চরিত্রগুলো আমরা দেখি। কাব্যের প্রধান চরিত্র হচ্ছে রাধা, আর প্রধান তিনটা চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়াই। প্রধান চরিত্র রাধা, বাবার নাম হচ্ছে সাগর, রাধার বাবার নাম মাঝে মধ্যে আসে এই ধরনের প্রশ্ন। মা হচ্ছেন পদ্মা। আর রাধার স্বামীর নাম আয়ান ঘোষ বা আয়ান ঘোষ বা অভিমন্যু ঘোষ। হ্যাঁ, রাধার কিন্তু স্বামী ছিল। আমরা জানি আগে তোমার কি হতো, এই 6-7 বছরে, 5-6 বছরে কি হতো, বিয়ে হয়ে যেত, তাই না? তো নায়ক কৃষ্ণ হচ্ছে, পিতার নাম কৃষ্ণ নায়ক, পিতার নাম হচ্ছে বসুদেব, বাসুদেব না কিন্তু বসুদেব, আর মাতার নাম হচ্ছে দেবকী। তাহলে আমরা নামগুলো একটু মনে রাখবো। আচ্ছা, রাধা কৃষ্ণে যদি এটা কাব্য, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান দিনে হলে এটা কিভাবে লিখতো, একটা উপন্যাসের মতো লিখতো। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা কৃষ্ণের যে প্রেম, এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি প্রচুর সংলাপ। নাটকে কি থাকে বলো তো? নাটকে সংলাপ থাকে, রাইট? নাটকে প্রচুর সংলাপ থাকে। তো এখানেও আমরা রাধা কৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখতে পাচ্ছি যে রাধা কৃষ্ণ এবং বড়াই, তাদের যে দূত, মেসেঞ্জার, তার সংলাপ, রাধা কৃষ্ণের উক্তি প্রত্যুক্তি, হ্যাঁ, তাদের একজনের প্রতি আরেকজনের যে মনোভাব প্রকাশ, এখানে প্রচুর সংলাপ। এই যে তোমার এই কথোপকথনের মধ্যে যে ঘাত প্রতিঘাত, এই যে উক্তি, তোমার প্রত্যুক্তি, এই যে এত সংলাপ, যার কারণে বলা হয়ে থাকে এটা হচ্ছে তোমার নাট্যগীতি শ্রেণীর। নাটকে আমরা কি পাই? তাও সংলাপ পাই, তাই না? তো এই কারণে বলা হচ্ছে, যদি বলা হয় যে কোন শ্রেণীর, তাহলে বলা হবে যে নাট্যগীতি শ্রেণীর। এটা একটা প্রশ্ন আসছিল, এবং মাহবুব আলমের যে বইটা, সেখানে একদম এভাবেই উল্লেখ করা আছে। আর রসগত দিক থেকে সমগ্র কাব্য জুড়ে ধামালি প্রধান, এটা তো অলরেডি বলেছি ধামালির কথা। শ্রীকৃষ্ণ কীর্তন আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাটগীতি, এই যে বললাম নাটগীতি, প্রচুর সংলাপ আছে। প্রকরণে পদাবলী, পদাবলী কেন? কারণ হচ্ছে রাধা কৃষ্ণ বিষয়ক কাব্যই হচ্ছে পদাবলী। তাহলে প্রকরণে কি? পদাবলী। গঠনগত দিক থেকে হচ্ছে নাটগীতি, কারণ প্রচুর সংলাপ আছে। আর রসগত দিক থেকে হচ্ছে ধামালি। আর যদি ছন্দ আসে, ছন্দ হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দ। তাহলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এই স্লাইডে। আচ্ছা, রাধাকৃষ্ণের এই কথাটা আমি অলরেডি অনেকবার বলেছি। যদিও রাধাকৃষ্ণ লীলা বিষয়ক, কিন্তু এটা হচ্ছে লৌকিক কাহিনী কাব্য, এখানে আধ্যাত্মিক আবেদন নেই। তোমার শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম দৈহিক কামনা বাসনার বাহিরে যেতে পারিনি, যেটা পদাবলিতে আমরা যেটা পাই, পরমাত্মার জীবাত্মার যে প্রেম। কিন্তু তাই এই কাব্যে রাধা কৃষ্ণ জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। এটা তোমাদের লেকচার বুকে যদি থাকে একটু কেটে দিও, এখানে এটা উল্লেখ করে রাখিও, মনে রাখবা যে তোমার শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা কৃষ্ণ জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। নর্মালি তোমাকে যদি প্রশ্ন আসে যে তোমার কৃষ্ণ কিসের প্রতীক? পরমাত্মার প্রতীক। রাধা কিসের প্রতীক? তোমার জীবাত্মার প্রতীক। এটাই হবে পদাবলী। রাধা কৃষ্ণ কিন্তু জীবাত্মা পরমাত্মার প্রতীক। কিন্তু যদি শ্রীকৃষ্ণ কীর্তনের কথা উল্লেখ করে, সেক্ষেত্রে আমরা বলবো যে না, জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। শ্রীকৃষ্ণ কীর্তনে খণ্ডিত পদসমূহ প্রাপ্ত পদ হচ্ছে 418টি। আর ছন্দ তো বলেছি প্রয়া ত্রিপদী। আর কাব্যের কাহিনীতে রতি বা আদি রসের প্রাধান্য, যেখানে তোমার প্রেম বা যৌনতা বিষয়ক যে রস, হ্যাঁ, রতি বা আদি রসের প্রাধান্য কাব্যের কাহিনীতে। রস, অনেকের মনে হতে পারে যে রস কি? রস হচ্ছে আমরা যে কোনো কবিতা বলো, কাব্য বলো, যে কোনো রচনা যখন পাঠ করি, আমাদের মধ্যে কি হয়, মাঝে মধ্যে দেখবা যে হাসি পাই, তখন সেটা হাস্যরস। মানে আমরা যেটা হাস্যাদন করি সেটাই রস। আমরা যখন দেখি কোন এক বীর ঠুস ঠুস করে কি সব মেরে ফেলতেছে, তখন সেটা কি? সেটা হচ্ছে বীর রস। করুণ রস, যখন খুব মন খারাপ হয়ে যায়, আহা না, নায়িকাটা এত মার খাচ্ছে, বিশেষ করে শাবানার কথা মনে পড়ে আমার করুণ রস হইলেই। হ্যাঁ, এই যে ছোটবেলায় কান্না করে দিতাম শাবানার কষ্ট দেখলে। হ্যাঁ, তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমার করুণ রস। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে রতি বা আদি রসের প্রাধান্য পেয়েছে। এখানে হচ্ছে কাহিনী দেয়া হচ্ছে। আমি কাহিনীটা আসলে এভাবে পড়বো না, তোমরা পড়ে নিবা, তাহলে তোমাদের খণ্ডগুলোর নাম মনে থাকবে, যে কেন জন্মখণ্ড, কেন তাম্বুল খণ্ড, কেন দান খণ্ড। হ্যাঁ, খুব সংক্ষেপে দেয়া আছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আমাদের মোটামুটি শেষ এটা। তাহলে আমরা যদি বলি এটা আবিষ্কার আর কখন করা হয়েছে? 1909 সালে। 1909 সালে। কোথায় পেয়েছি? কে পেয়েছে? বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরে টিনের চালের নিচে পেয়েছে 1909 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশিত হয়েছে কি নামে? শ্রীকৃষ্ণ
কীর্তন নামে। এটা বইটা যখন প্রকাশিত হয়েছে তখন দেখা গেছে এটা প্রথম দিকে কি যখন পেয়েছে পুঁথি প্রথম দিকে এটার রচনাকাল বা লেখকের নাম ছিল না। আমরা সেখানে 3টা ভণিতা দেখতে পাই, যে অনন্ত বড়ু, চণ্ডীদাস লেখক। তো এরপর আমরা এখানে আরো দুটো নাম আমরা পাই, একটা চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, আর আরেকটা হচ্ছে রাধাকৃষ্ণের ধামালি, যেহেতু ধামালি শব্দটা অনেকবার বলা হয়েছে। আর এটা হচ্ছে প্রকরণে কেমন তাহলে, নাটগীতি, এখানে আদি রসের প্রাধান্য পেয়েছে, মোট খণ্ড আছে হচ্ছে 13টা, মূলত হচ্ছে তোমার রাধাকৃষ্ণ বিষয়ক, মূল উপজীব্য হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম এবং তোমার বিরহ। এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত। প্রধান চরিত্র হচ্ছে 3টা, কৃষ্ণ, রাধা এবং বড়াই। এবং শেষ খণ্ড, 13টা খণ্ডের শেষ খণ্ডের নাম হচ্ছে তোমার রাধা বিরহ। এবং খণ্ডগুলো অবশ্যই দেখে নিতে বলছি, তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? চলে আসছি মঙ্গল কাব্য। মঙ্গল, মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে কল্যাণ, ভালো। তাহলে মঙ্গল কাব্য কি বা কেন এই নামকরণ? এটার নামকরণ এই কারণে, যে কাব্য তোমার পড়লে, শুনলে, বললে, লিখলে, মানে যেটাই বলো বলো না কেন মঙ্গল হয়, সেটাই হচ্ছে তোমার মঙ্গল কাব্য। তাহলে মূলত তখন লিখতো কবিরা, কিন্তু ধারণা করা হতো এই কবিরা আসলে নিজেরা লিখেন না, যে কবিদের উপর আসলে দেবতারা আসেন, দেবতারা ভর করেন এবং দেবতাদের কারণেই হচ্ছে এগুলো লেখা হচ্ছে। তো এখানে বিশাল বড় বড় কাহিনী থাকে এবং এই কাহিনীগুলো হচ্ছে মূলত মানুষদের নয়, দেবতাদের। এখানে দেবতারা হচ্ছে প্রথমে তোমার স্বর্গে থাকে, পরে তারা শাপগ্রস্ত হয়ে, মানে হচ্ছে অভিশাপ দেওয়া হয়। ধরো চণ্ডী দেবী বা মনসা দেবী, ওনার মনে হলো যে আমার পূজা প্রচার করতে হবে, তাহলে পূজা প্রচারের জন্য কি করতে হবে, আমি কাউকে পাঠাবো। হ্যাঁ, বর্তমান দিনে কি করে, এই যেমন তোমার নেতারা যায় না, নেতারা অথবা তোমার বিভিন্ন কি প্রচারণা করে না, এইটা মঙ্গল কাব্য অনেকটা ওই যে দেব দেবীদের প্রচারণার জন্য হচ্ছে এই কাব্যগুলো। তো কিরকম, সে হচ্ছে স্বর্গে থাকে, তাকে হচ্ছে তোমার শাপ দিয়ে, অভিশাপ দিয়ে সে পাঠিয়ে দেয়, কোনো একটা ছোট ভুল করে হয়তো স্বর্গে, তাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তাকে নির্দেশ দেওয়া হয় যে তুমি কি করবা, তুমি আমার প্রচারণা করবা, আমার মাহাত্ম্য মানে গুণগান এগুলো বিস্তার করবা, যখন তোমার এটা শেষ হবে তুমি আবার কি করবা, আবার স্বর্গে ফিরে আসবা। হ্যাঁ, এবং মানে তখন অভিশাপ শেষ হয়ে যায়, সবাই স্বর্গে ফিরে যায়। তো এই যে মঙ্গল কাব্যগুলো, এগুলো বিশাল বড় বড় কাহিনী এবং অনেকটা একই ধরনের কাহিনী। এখন তাহলে মঙ্গল কাব্য কেন বলা হচ্ছে? মঙ্গল কাব্য এই কারণে বলা হয়, যে কাব্য দেবদেবীর আরাধনা থাকে, মাহাত্ম্য থাকে, এবং এই মাহাত্ম্য যখন কীর্তন করা হয়, এই কাব্যগুলো যখন রচনা করা হয়, পাঠ করা হয়, শ্রবণ করা হয়, তখন নিজের, প্রতিবেশীর এবং সমাজের কি হয়, কল্যাণ সাধন হয়। তখন তাকে আমরা কি বলবো, মঙ্গল কাব্য বলবো। এই যে যেমন তোমাদের মঙ্গল হবে, কিরকম মঙ্গল, এই যে পরীক্ষা ভালো করবা, আমার মঙ্গল হবে, আমি যদি তোমাদের পড়াই কি হবে, কিছু টাকা পয়সা ইনকাম হবে, পিটু হয়তো কিছু টাকা দিবে। তো যাই হোক, আরো একটা কারণে মঙ্গল কাব্য বলা হয়, সেটা হচ্ছে কারো কারো মতে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এগুলো রচনা করা হতো, গাওয়া হতো, যার কারণে এগুলোকে বলা হয় মঙ্গল কাব্য। এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার, তাহলে কতদিন, 8 দিন, যার কারণে এটাকে বলা হয় অষ্টমঙ্গলা। মানে সোমবার মধ্যরাত থেকে শুরু করবে, 12টার পর থেকে, হ্যাঁ, মধ্যরাত থেকে শুরু করবে, আরেক মঙ্গলবার পর্যন্ত হচ্ছে এটা লিখবে। তাহলে এই কারণে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত লেখা হয়, গাওয়া হয়, যার কারণে বলা হয়ে থাকে মঙ্গল কাব্য। তাহলে দুটো কারণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে কল্যাণ হয়, অকল্যাণ দূর হয়, আর একটা হচ্ছে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত লিখিত হয়, এই কারণে মঙ্গল কাব্য বলা হয়। তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। কাহিনী কাব্য, বর্তমান দিনে যদি লেখা হতো উপন্যাস আকারে লেখা হতো, হ্যাঁ, কিন্তু যেহেতু মধ্যযুগে তোমার কাব্য আকারে লেখা হয়েছে কাহিনীগুলো, হ্যাঁ, নায়ক নায়িকা সবাই শাপগ্রস্ত, মানে অভিশাপ দেওয়া হয়, তারপর হচ্ছে শাপান্তে স্বর্গে ফিরে যায়। অভিশাপ যখন শেষ হয়ে যাবে, তারা আবার কি স্বর্গে ব্যাক করবে। মর্তে, পৃথিবীতে পূজা প্রচারের সময় দেবদেবীরা মানুষের মতো আচরণ করবে। তারা কি, তারা স্বর্গে তো শান্তিতে ছিল, স্বর্গে তো দেবদেবী হিসেবে ছিল, কিন্তু পৃথিবীতে যখন তাকে পূজা ও প্রচারের জন্য পাঠানো হয়েছে, তখন আর তারা দেবদেবী থাকবে না, তখন তারা কিসের মতো হয়ে যাবে, মানুষের মতো আচরণ করবে। মঙ্গল কাব্যে সাধারণত 5টা খণ্ড থাকে। এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে যে একটি মঙ্গল কাব্যের কয়টি খণ্ড থাকে? 5টি। তাহলে মঙ্গল কাব্য ধর্ম বিষয়ক আখ্যান কাব্য এবং উপজীব্য মূল বিষয় হচ্ছে দেবদেবীর গুণগান, এবং এই কাব্যধারায় নারী দেবতাদের প্রাধান্য পরিলক্ষিত হয়, যেমন চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল,
অন্নদা মঙ্গল, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে কি নারী দেবতাদের প্রাধান্যটা বেশি। মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার, পৌরাণিক মঙ্গল কাব্য আর হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক কি, যে সকল দেবদেবী তোমার পুরাণ থেকে নেওয়া হয়েছে কাহিনী, তাদের হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। আর যেগুলো লৌকিক, হ্যাঁ তোমার লোক সমাজে যেগুলো প্রচলিত, সেগুলো হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক মঙ্গল কাব্য কি কি, গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চন্ডিকা মঙ্গল। একটু চোখ বুলাবা জাস্ট, আর কিছু না, আমরা যখন পড়বো তখন তো জানবা। লৌকিক হচ্ছে শিব মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এগুলো এগুলো হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের প্রধান তিনটা শাখা, মনসা মঙ্গল, অনেকেই লিখেছেন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এই তিনটা। মঙ্গল কাব্যের অপ্রধান ধারা, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল, শিবায়ন, অন্যান্য যেগুলো আছে সেগুলো সবগুলো অপ্রধান। তাহলে তিনটা প্রধান, মনসা, চণ্ডী আর অন্নদা। মঙ্গল কাব্য নয়, চৈতন্য মঙ্গল আর হচ্ছে গোবিন্দ মঙ্গল, এগুলো হচ্ছে মঙ্গল কাব্য নয়। চৈতন্য মঙ্গল হচ্ছে তোমার চৈতন্য দেবের জীবনী, আর গোবিন্দ মঙ্গল হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ের আরেকটা নাম হচ্ছে গোবিন্দ মঙ্গল। তাহলে এগুলো মঙ্গল কাব্য নয়। মঙ্গল কাব্যে যে পাঁচটা অংশ থাকে বলেছিলাম, সে পাঁচটা কি কি? বন্দনা, দেবদেবীর বন্দনা করবে, আত্মপরিচয় যিনি লিখবেন, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড পৃথিবীতে আসবে, শ্রুতিফল একদম সর্বশেষ। তাহলে বন্দনা, এখানে হচ্ছে দেবদেবী ছাড়াও তোমার সব গুরুদেবের বা সব দেবদেবীর সবার কি করা হয়, বন্দনা করা হয়। দ্বিতীয় অংশ যেটা গ্রন্থ রচনার কারণ বর্ণনা, সেখানে তোমার কবির আত্মপরিচয়, তাকে যে স্বপ্নে আদেশ দেওয়া হয়, দেবীরা কি বলে, স্বপ্নে তাকে আদেশ দেয় যে তুমি কি করবা, তুমি আমার পূজা প্রচার করবা, এই যে আদেশ দেওয়া হয় সেটার বিস্তারিত বর্ণনা থাকে। তৃতীয় খণ্ডে হচ্ছে তোমার পৌরাণিক এবং লৌকিক দেবদেবী সমন্বয় সাধন থাকে, দেবতা শিব মঙ্গল কাব্য ধারার প্রধান দেবতা, এটা একটু মনে রাখবা। চতুর্থ অংশে বা মর্তখণ্ড বা পৃথিবীতে মূল বিষয়টা শুরু হয়, তখন দেবতা যখন অভিশাপ পেয়ে পৃথিবীতে চলে আসে, তখন সে আস্তে আস্তে কি করে, সে দেবতার পূজা প্রচার করে। এটাই হচ্ছে তোমার মর্তখণ্ড। আর একদম শেষে কি থাকে, তোমার শ্রুতিফলটা থাকে। এই মর্তখণ্ডের মধ্যে আমরা বেশ কিছু বিষয় পাই, কিরকম, 12 মাসা, নায়িকাদের যে দুঃখ, 12 মাসের যে কষ্ট, সেটা হচ্ছে 12 মাসে থাকে। 34 নায়িকার সাজসজ্জা, রন্ধন প্রণালী, হ্যাঁ মনুষ্য সমাজের আচার আচরণ, এগুলো হচ্ছে তোমার যে মত্তখণ্ড বা মূল কাহিনী সেখানে থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি সেটা হচ্ছে মঙ্গল কাব্যের মানে একদম প্রাথমিক বিষয়বস্তু, যে মঙ্গল কাব্য কি, কত ভাগে, মানে এখানে বৈশিষ্ট্য কি, হ্যাঁ এখানে কয়টা ভাগ থাকে, এই বিষয়গুলো পড়লাম। এখন আমরা চলে আসছি যে মঙ্গল কাব্য যেগুলো আছে, মূলত আমরা যে প্রধান তিনটা ধারা পড়েছি, মনসা, চণ্ডী আর অন্নদা, এই মনসা মঙ্গল নিয়ে আমরা প্রথমে পড়ব। সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল। তোমরা জানো মনসা কি, মনসা হচ্ছে সাপের দেবী। তাহলে মনসা মঙ্গলে কি হবে, তাহলে মনসার স্তব স্তুতি, মানে মনসার পূজা প্রচার হবে, হ্যাঁ তার মাহাত্ম কি হবে, প্রচার করা হবে। তাহলে সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য। তোমরা কিন্তু জানো আমাদের মানে যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের দেশে কিন্তু কি থাকে, সাপ বেশি থাকে। এবং আমরা কিন্তু একটু আগে দেখেছি এটা হচ্ছে তোমার লৌকিক কাব্য, এখানে হচ্ছে তোমার মানুষের যে ভয় ভীতি, হ্যাঁ যে সাপের যে প্রভাব, সেখান থেকেই কিন্তু এই কাব্যগুলোর উৎপত্তি। তাহলে দেখো সমাজের নিচু শ্রেণীতে মনসা পূজার প্রচলন ঘটে এবং মনসা দেবীর পূজা প্রচার ও দেবী মনসার গুণকীর্তনই হচ্ছে এই মনসা মঙ্গল কাব্যের উপজীব্য। মনসাকে শিবের মানস কন্যা, মানে মনে জাত কন্যা। কি ধরনের বা কিভাবে মানস কন্যা হয় তোমরা জাস্ট একটু সার্চ দিলেই দেখতে পারবা। মনসার অন্য নাম হচ্ছে কেতকা এবং পদ্মাবতী। কেতকা এবং হচ্ছে পদ্মাবতী। তোমার কেয়া পাতায় জন্ম, এই জন্য হচ্ছে কেতকা, আর পদ্ম পাতায় জন্ম, যার কারণে বলা হয় তোমার পদ্মাবতী। আচ্ছা, মনসা মঙ্গলের উল্লেখযোগ্য কবি, খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে, উল্লেখযোগ্য চরিত্র, উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মনসা। মনসা মঙ্গলের কাহিনী তোমরা অনেকেই জানো, তাই না? মনসা এই চাঁদ সদাগর হচ্ছে শিবের ভক্ত। কার ভক্ত? শিবের ভক্ত। এখন সে তো কোনোভাবেই মনসা পূজা করবে না, তো মনসা যেহেতু পূজা করবে না, তাহলে মনসা কি করবে, মনসা এটা প্রতিশোধ নেবে। তার একে একে তার কি 6টা ছেলেকে সে মেরে ফেলে, সাপে কামড়ে মেরে ফেলে। সনকা হচ্ছে তোমার চাঁদ সদাগরের ওয়াইফ,
হ্যাঁ, সে কিন্তু আবার মনসার চুপি চুপি চুরি করে কি করে, মনসার পূজা করে। চাঁদ সদাগর আবার এতে কি করে, তোমার এই সনকার উপর খুব রাগ করে যে কেন আমি শিবের পূজা, আমি শিবের পূজারি, আমি শিবের ভক্ত, তুমি কেন মনসার পূজা করো। হ্যাঁ, এরকম 6টা ছেলেকে মেরে ফেলার পরেও কিন্তু চাঁদ সদাগর মনসার পূজা করেনি। তখন সনকা যখন আবার মনসার কাছে ভিক্ষা করে, তখন মনসা বলে ঠিক আছে তোমাকে আমি একটা ছেলে দিব, তবে সে কখন মারা যাবে, সে বাসর রাতে মারা যাবে। তো সনকা ভাবলো আচ্ছা তখন দেখা যাবে, আগে আমি একটা ছেলে পাই। তখন মনসা তাকে আরেকটা ছেলে দান করলো, আরেকটা ছেলের জন্ম হলো। এর মধ্যে তো চাঁদ সদাগরের, যেহেতু সে মনসাকে পূজা করে না, সে অনেক ধরনের প্রতিশোধ নিল, 6টা ছেলেকে মেরেছে, তার যে তো মানে নৌকা, হ্যাঁ একেবারে, সে যেহেতু ব্যবসায়ী ছিল সেটা ডুবিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে তোমার যখন তার ছেলে, যে সর্বশেষ ছেলে, যে সপ্তম ছেলে, সে হচ্ছে লক্ষিন্দর। এই লক্ষিন্দরের জন্ম হয়। এখন লক্ষিন্দরের যেদিন বিয়ে হয়, এই মনসার ভয়ে তোমার লোহার বাসরঘর নির্মাণ করা হয়, কিন্তু মনসা সেখানে একটা ছিদ্র রাখার নির্দেশ দেয় যারা নির্মাণ করে। তো সেই ছিদ্র দিয়ে ঢুকে সেই তোমার বাসর রাতেই হচ্ছে কি লক্ষিন্দরকে সে কামড় দেয়। এরপর লক্ষিন্দরকে নিয়ে বেহুলা হচ্ছে তোমার কি, তোমার ভেলাতে করে ভেসে যায়। একটা পর্যায়ে সেখানে যখন ভেলাতে ভাসতে 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 একটা জায়গায় গিয়ে দেখে যে একজন নেতা ধোপানি, ওনার নাম হচ্ছে একটা ধোপানি, যে কাপড় কাছে, তার নাম হচ্ছে নেতা। এই নেতা ধোপানি দেখা গেলে একটা বাচ্চা খুব দুষ্টামি করতেছে, তাকে কি করলো, ঠুস করে মেরে ফেললো, মেরে ফেলে তাকে পাশে রাখলো। আবার কতক্ষণ পরে তার যখন কাপড় চোপড় ধোয়া শেষ, আবার ছেলেটাকে সে কি করলো, জীবিত করে চলে যাচ্ছিল। এমন সময় তোমার বেহুলার বিষয়টা চোখে পড়লো, কিরে উনি তো দেখলাম একবার মেরে ফেললো আবার জীবন দিল। তখন সে নেতা ধোপানির কাছে যখন যায়, সে কি করলো, তাকে স্বর্গে নিয়ে যায়। তো স্বর্গের দেবতাদেরকে হচ্ছে নাচের মাধ্যমে তুষ্ট করে সে হচ্ছে তোমার লক্ষিন্দরের জীবনটা ফেরত আনে। তবে একটা শর্ত ছিল, হ্যাঁ শিব মনসাকে নির্দেশ দেয় যে তুমি ফেরত দাও, তবে একটা শর্ত ছিল, সেটা কি, সেটা হচ্ছে চাঁদ সদাগর মনসার পূজা করতে হবে। তো কি মনে হয় মনসার কি পূজা করবে অবশেষে? মনসার পূজা করে, কিরকম করে, সেটা হচ্ছে সে যেহেতু মনসাকে পছন্দ করে না, সে যেহেতু শিবের ভক্ত, সে হচ্ছে পেছন দিকে ফিরে বাম হাতে একটি ফুল মনসার উদ্দেশ্যে ছুঁড়ে দেয়, এবং এতেই হচ্ছে মনসা খুশি হয়, এবং তোমার হচ্ছে মর্তে মনসার কি হয়, তোমার পূজা প্রচার শুরু করে, এবং লোকসমাজে মনসার পূজাটা প্রতিষ্ঠিত হয়। এটাই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। চরিত্রগুলো ইম্পর্টেন্ট। মনসা তো জানো দেবী, চাঁদ সদাগর হচ্ছে তাহলে কে, ওই যে লক্ষিন্দরের বাবা, লক্ষিন্দরের স্ত্রী হচ্ছে বেহুলা, আর মা হচ্ছে সনকা। এতটুকুই, এই চরিত্রগুলো মাঝে মধ্যে আসে। এখন আসো, যদি বলা হয় মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্রকে, যেহেতু আমরা কিন্তু সহজে দেখি না, দেব দেবীকে পূজা করবে না, কথা শুনবে না, ছেলেপেলেকে মেরে ফেলবে, হ্যাঁ তারপরেও পূজা করবে না 6টা ছেলেকে মারার পরেও, এরকম কিন্তু চরিত্র আমরা দেখি না। কিন্তু আমরা একটা চরিত্র পাচ্ছি, সে হচ্ছে কি চাঁদ সদাগর। তাহলে যদি প্রশ্ন আসে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্রকে, সেটা হচ্ছে চাঁদ সদাগর। মধ্যযুগের সবচেয়ে পতি প্রাণা, পতির জন্য প্রাণ দিয়ে ফেলবে, এই চরিত্রকে, এটা হচ্ছে তোমার বেহুলা। স্বর্গের ধোপা, ওই যে নেতা ধোপানি যেটার কথা বলেছিলাম। হ্যাঁ, মনসামঙ্গলের আদিকবি খুব ইম্পর্টেন্ট। আদিকবি কি, মানে একদম শুরুতে মনসামঙ্গল কাব্য যে লিখেছেন সেই হচ্ছে আদিকবি কানাহরি দত্ত। তাহলে আদিকবির কথা কেন আসে, তাহলে নিশ্চয় আরো অনেক কবি আছে। হ্যাঁ, মনসামঙ্গল আরো অনেকেই লিখেছেন, তবে একদম শুরুতে যিনি লিখেছেন তিনি হচ্ছেন কানাহরি দত্ত। মঙ্গল কাব্য, তাহলে যদি প্রশ্ন আসে মনসামঙ্গলের আদিকবি যেমন কানাহরি দত্ত, আর যদি মঙ্গল কাব্যের আদিকবি বলে, ধরো বললো যে মঙ্গল কাব্যের আদিকবি, তাহলে কি হবে, তাহলেও কানাহরি দত্ত, তাই না? কারণ মনসামঙ্গল হচ্ছে সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য, তাহলে সেই মঙ্গল কাব্যের যিনি আদিকবি, তাহলে কি মঙ্গল কাব্যেরও তিনি আদিকবি হবে। এটাই হচ্ছে মানে নর্মাল কথা আর কি, যেটা কানাহরি দত্ত। এখন আসলে মনসামঙ্গল ধারার উল্লেখযোগ্য কবি কারা, আমি যেটা বলেছিলাম যে আরো আছেন, তাহলে তাদের মধ্যে আর কে কে আছেন আমরা একটু দেখি। বিজয়গুপ্ত, এই বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ কবি, মনসা মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি, এবং ওনার যে কাব্য মানে মনসা মঙ্গল, সেটার নাম হচ্ছে পদ্ম পুরাণ। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম মনসার আরো দুটো নাম দেখেছিলাম, একটা নাম ছিল পদ্মাবতী, তো সেখান থেকে আমরা পদ্ম পুরাণ নামটা মনে রাখবো। আরেকজন কবি, ইনিও খুব গুরুত্বপূর্ণ, অন্যতম একজন কবি, তিনি হচ্ছেন নারায়ণ দেব। এই নারায়ণ দেবের যে কাব্য, সেটার নাম হচ্ছে পদ্মপুরাণ। তবে তোমাদের রিটেনে কিছু কিছু বিষয় আসে, এদের মানে কার জন্ম কোথায়, এই ধরনের কিছু প্রশ্ন আসে। যেমন বিজয়গুপ্তের কথা যদি বলি, ওনার হচ্ছে জন্ম হচ্ছে বরিশালে, বরিশালের
গৈলা গ্রামে, দরকার নেই, জাস্ট বরিশালটা মনে রাখো, হ্যাঁ। আর নারায়ণ দেবের হচ্ছে তোমার, ওনার জন্ম হচ্ছে কিশোরগঞ্জে, ওনার জন্ম হচ্ছে কিশোরগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এর পাশে দ্বিজবংশী দাস, উনি কিন্তু মনসা মঙ্গলের কবি, এবং আমরা বাংলা সাহিত্যের একজন মহিলা কবি পাই, প্রথম যে মহিলা কবি, ওনার নাম কি জানো? চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী। কেন? আমরা কিন্তু কুকুরিপা পাই, তো কুকুরিপা তো আসলে সর্বজন স্বীকৃত না, তিনি যে মহিলা এটা হচ্ছে অনুমান করা হয়, হ্যাঁ। কিন্তু চন্দ্রাবতী যে মহিলা কবি, এটা তো আমরা কি শিওর। এই চন্দ্রাবতীর বাবা হচ্ছে দ্বিজবংশী দাস, তিনি হচ্ছেন তোমার মনসা মঙ্গলের কবি, এবং তাদের বাড়িও ছিল হচ্ছে কিশোরগঞ্জে। ক্ষেমানন্দ, ওনার উপাধি হচ্ছে কেতকা দাস, ওনার কবিতা কাব্যের নাম হচ্ছে কেতকা পুরাণ। এই নামটা একটু মনে রাখবা, কারণ কেতকা পুরাণ একজনই লিখেছেন, সেটা হচ্ছে ক্ষেমানন্দ। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে যে পদ্মপুরাণ, পদ্মপুরাণ, হ্যাঁ। বিপ্রদাস পিপিলাই, ওনার যে কাব্য সেটার নাম হচ্ছে মনসা বিজয়। অনেকের কাছে মনে হতে পারে অনেক বেশি তথ্য, একটু চোখ বুলাতে হবে। কেন চোখ বুলাতে হবে আমি বলি, সেটা হচ্ছে প্রশ্নটা এভাবে থাকবে, কে, কোন কবি মনসা মঙ্গল কাব্যের কবি নয়? বুঝতে পেরেছো? তখন ধরো থাকলো যে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস, তারপর হচ্ছে তোমার মুকুন্দরাম চক্রবর্তী, তাহলে কি হবে? মুকুন্দরাম চক্রবর্তী। এই কারণেই হচ্ছে এই নামগুলো জানতে হবে। যেমন গতবার আসছিল না, 45-এ আসছিল যে কোন কবি যুদ্ধ কাব্যের কবি, এরকম, বা লিখেছেন, যুদ্ধকাব্য লিখেছেন, এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অনেকেই লিখেছেন একই ধরনের কাব্য, তাহলে আমাদের নামগুলো অবশ্যই কি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কে আদি কবি আর কে শ্রেষ্ঠ কবি। এখন যিনি আদি কবি, তারটার চাইতে পরে যারা লিখছেন তাদেরকে অনেক বেশি ভালো লিখতে পারেন, তাই না? তো আদিটাও মনে রাখতে হবে, শ্রেষ্ঠ যেটা সেটাও মনে রাখতে হবে। তাহলে আমাদের হচ্ছে মনসা মঙ্গলের মোটামুটি অনেক কিছু জানলাম। এখন আসি বাইশা। বাইশা জিনিসটা কি? সেটা হচ্ছে মনসা মঙ্গলের জনপ্রিয়তা অনেক বেশি ছিল, যেহেতু মঙ্গল কাব্যের একদম প্রথম দিকের কাব্য। তো তখন যেটা করেছেন, সবাই মোটামুটি মঙ্গল কাব্য লেখা, মনসা মঙ্গল কাব্য লেখার দিকে ঝুঁকে পড়েছিলেন। তো মনসা মঙ্গলের আসলে অনেক কবি ছিলেন, হ্যাঁ। এর মধ্যে বিশিষ্ট 22 জন কবির মনসা মঙ্গলকে একত্র সংকলন করা হয়, এই পদ সংকলনকে বলা হয় তোমার বাইশা, মানে 22 জন কবির মনসা মঙ্গল, 22 জন কবির মনসা মঙ্গল, ঠিক আছে। এটাই, আর কিছু না। আচ্ছা, এখানে কাহিনী সংক্ষেপে দেওয়া আছে, অলরেডি আমি সংক্ষেপে তোমাদের বলেও ফেলেছি। তারপর আসি চণ্ডীমঙ্গল। তাহলে একটু খেয়াল করি, আমরা আমরা কি পড়লাম? আমরা মনসা মঙ্গল নিয়ে পড়েছি, হ্যাঁ। আমরা মনসা মঙ্গল নিয়ে পড়েছি। মনসা মঙ্গল হচ্ছে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম কাব্য। মঙ্গল কাব্যের প্রথম কাব্য হচ্ছে এই মনসা মঙ্গল কাব্য, যেখানে হচ্ছে মূলত কি করা হয়? এই মনসা দেবীর পূজার করা। মনসাকে শিবের মানস কন্যা, এবং এই মনসার আরো দুটো নাম আছে, একটা হচ্ছে কেতকা আর হচ্ছে পদ্মাবতী, হ্যাঁ। ওকে, তাহলে মনসা মঙ্গল কাব্যধারার আদিকবি কে? আদিকবি হচ্ছে কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। বাড়ি কোথায়? বিজয়, বরিশাল, তাই না? ওকে, তারপর আসো আরো কয়েকটা নাম পড়ি, সেটা হচ্ছে নারায়ণ দেব। তারপর চন্দ্রাবতীর বাবা কি নাম? দ্বিজবংশী দাস। দ্বিজ মানে কি জানো? পাখি, পাখি, দ্বিজবংশী দাস, হ্যাঁ, বংশী দাস। তারপর হচ্ছে আরেকজন লিখেছেন তোমার ক্ষেমানন্দ। কেতকা দাস হচ্ছে ওনার উপাধি, তাহলে ওনার কি ক্ষেমানন্দ, আরেকজন হচ্ছে ক্ষেমানন্দ, ঠিক আছে, ক্ষেমানন্দ। এখন যদি বলা হয় আদিকবিকে কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবিকে বিজয় দত্ত। শেষ। বাইশে কি? বাইশে হচ্ছে 22 জন কবির মনসা মঙ্গল। এই তো শেষ। এতক্ষণ যাদের কঠিন লাগছে, দেখো তো একদম ছোট না। মনসা মঙ্গল সম্পর্কে আমরা যা যা জানলাম খুবই কম, দেখছো? চলে আসছি কোথায়? ও আচ্ছা, আমরা চরিত্র পড়ি নাই। চরিত্র মনসা, মনসা নিজে দেবী, তাও চাঁদ সদাগর শিবের ভক্ত, তার বউ সনকা, তার ছেলে লক্ষিন্দর, লক্ষিন্দরের বউ হচ্ছে তোমার বেহুলা। চণ্ডীমঙ্গল কাব্য। মনসাতে যদি মনসা দেবীর পূজার প্রচার করা হয়, তাহলে চণ্ডীমঙ্গলে কি করা হবে? চণ্ডী দেবীর পূজা প্রচার করা হবে, রাইট? হ্যাঁ। তাহলে এই দেবী চণ্ডীকে শিবের বা মহাদেবের স্ত্রী, শিবের স্ত্রী। আমরা কিন্তু তোমার মনসার ক্ষেত্রে দেখেছি কি শিবের মানস কন্যা, আর এদিকে চণ্ডীকে পাচ্ছি সে কি, সে হচ্ছে শিবের স্ত্রী। আচ্ছা, চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী নিয়েই হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়, এবং 16 শতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে। তাহলে এই এখন আমরা পড়বো একটু চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবিকে
চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে মানিক দত্ত। কি নাম? মানিক দত্ত। আর মনসা মঙ্গলের আদিকবি মনসা, কানা, কানা মনে রাখবা, হ্যাঁ, কানা হরি দত্ত, ঠিক আছে। আর চণ্ডীমঙ্গল হচ্ছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যধারা সর্বশ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। কবি কঙ্কন উপাধিটা কে দিয়েছেন? দিয়েছেন হচ্ছে জমিদার রঘুনাথ। রঘুনাথ কেন এই উপাধি দিয়েছেন? কারণ কবি মুকুন্দরাম চক্রবর্তী কি রচনা করেছেন? এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন। এই কাব্য রচনা করার জন্য ওনাকে হচ্ছে কবি কঙ্কন উপাধি দেওয়া হয়। এবং এই জমিদার রঘুনাথ ছিলেন হচ্ছে মেদিনীপুর জেলার আরোরা গ্রামের জমিদার ছিলেন। তাহলে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত আর শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের অন্যান্য নাম। কেন অন্যান্য নাম? চণ্ডীর আরো অনেক নাম আছে। আমরা যেরকম মনসার নাম দেখতে পাচ্ছি কেতকা, পদ্মাবতী, ঠিক তেমনি চণ্ডীর নাম কি অভয়া, অধিকা, গৌরী, হ্যাঁ, চণ্ডী। তাহলে অভয়া মঙ্গল, অধিকা মঙ্গল, গৌরী মঙ্গল, এগুলো কি? এগুলো হচ্ছে চণ্ডীমঙ্গলের অপর নাম। আচ্ছা, এখন আসুন চণ্ডীমঙ্গলের কাহিনী দুইটা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড বা শিকারী খণ্ড। এখানে কালকেতু, ফুল্লরাই, কালকেতু ফুল্লরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ভারু দত্ত, মুরারিশীল। এই ভারু দত্ত হচ্ছে তাকে যখন কালকেতু যখন গুজরাট নগর পত্তন করে তখন সেখানে দায়িত্ব দেওয়া হয়। মুরারিশীল একটা চরিত্র আছে, তার সম্পর্কে বলছি। কলিঙ্গরাজ, দাসী দুর্বলা, এরা হচ্ছে শিকারী খণ্ডের চরিত্র। আর বণিক খণ্ড হচ্ছে ধনপতি সদাগর, লহনা, খুল্লনা, খুল্লনার পুত্র শ্রীমন্ত। এতগুলা লাগবে না, তুমি জাস্ট কালকেতু, ফুল্লরা, ভারু দত্ত, মুরারিশীল, এই চারটা চরিত্র মনে রাখবা। এই চারটা। আর মনে রাখবা দুই খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে আক্ষেটিক খণ্ড আর একটা বণিক খণ্ড। আমরা দুই তিনটা স্লাইডে তোমাদেরকে পড়াচ্ছি, কিন্তু আমাদের যখন আমরা অনার্সে পড়েছি তখন এগুলো নিয়েই একটা কোর্স ছিল, হ্যাঁ, মানে এত বিশাল বিশাল কাব্যগুলো নিয়ে। চণ্ডীমঙ্গলের বিভিন্ন চরিত্র আমরা একটু দেখি। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা। আমরা একটু আগে প্রতিবাদী পুরুষ চরিত্র দেখেছি চাঁদ সদাগর। কেন? কারণ হচ্ছে সে মনসার পূজার প্রচার করতে চায়নি, পূজা করতে চায়নি। মনসার পূজা প্রচারে সে যেহেতু শিবের ভক্ত, মনসার পূজা করেনি। এখন আসো, আমরা কেন ফুল্লরাকে বলছি যে প্রতিবাদী নারী চরিত্র? এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল্লরার হাজবেন্ড হচ্ছে কি? কালকেতু। কালকেতু সে হচ্ছে শিকারী। সে কি? সে হচ্ছে শিকারী। এখন সে শিকার করে দেখা গেল বনের সব মানে পশু পাখি শেষ করে দিচ্ছে। এখন যখন পশু পাখি শেষ করে দিচ্ছে তখন পশু পাখিরা কি করলো? তোমার চণ্ডী দেবীর কাছে আরজি জানালো, ফরিয়াদ জানালো যে যে দেবী আমাদেরকে রক্ষা করেন, আমরা পারছি না। কালকেতু কি করছে? আমাদের সকলকে শিকার করে একদম সবাইকে শেষ করে দিচ্ছে সবকিছু। তখন একদিন সে শিকারে গিয়ে দেখতে পারলো কোনো পশু পাখি নেই, কিন্তু একটা গধিকা দেখতে পেলো। কি? একটা গুই সাপ, হ্যাঁ, গধিকা দেখতে পেলো। সে কি করলো? আচ্ছা, এটা মাছের মতো হয়ে গেছে, যাই হোক। সে কি করলো? এই শিকারী অর্থাৎ কালকেতু সে কি করলো? এই গধিকাটাকে নিয়ে আসলো। তো আসার সময় আবার সে ফুল্লরার সাথে দেখা হয়েছে। ফুল্লরাকে বলছে, যাও, আমি এটা রেখে আসছি, বাসার মধ্যে একটা গধিকা রেখে আসছি, তুমি এটাকে চামড়া টামড়া খুলে আজকে কোনো শিকার বানিয়ে তুমি এটাকে রান্না করার জন্য আয়োজন করো। এই ফুল্লরা তার স্ত্রী বাসায় এসে দেখে সে আর গধিকা নাই। গধিকা তো আসলে সে রূপ নিছিল একটা, হ্যাঁ। সে কি করলো? একদম মানে খুব সুন্দর এই দেবী কি করলো? সুন্দর একটা মেয়ের সাজ নিয়ে সেখানে বসে থাকলো। ফুল্লরা তো তাকে দেখে মাথা শেষ, যেটা হওয়ার কথা আর কি, যে তুমি কারে ধরে আনছো। সে তো খুবই রেগে গেল। সে অনেক দুঃখের কথা বললো তারে, হ্যাঁ, নিজের দুঃখ 12 মাসে বর্ণনা করলো যে আমি 12 মাস ধরে কি এই দুঃখে থাকি, তুই তাড়াতাড়ি চলে যা। হ্যাঁ, সে কি করলো? চলে গেল না। তখন সে তো রেগে গেল। সে কি করলো? যে হাজবেন্ডের কলার ধরে, আসলে কলার ধরে নাই, যাই হোক, এখন হলে ধরতো, কলার ধরে বললো যে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এই যে একটা প্রতিবাদ, প্রতিবাদ করলো, এত সাহসী, হ্যাঁ। তো এই প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে এই ফুল্লরা। তারপর হচ্ছে কালকেতু স্ত্রী। তাহলে চণ্ডীমঙ্গলের চরিত্র এটা মনে রাখবা। মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী বা খল চরিত্র হচ্ছে ভারু দত্ত। আচ্ছা, এখানে আসো। ওই যে পরবর্তীতে সে যখন এই তোমার কি মানে গধিকা যখন দেবীর রূপ ধারণ করে তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে এটা তো আসলে কোনো অন্য কোনো নারী নেই, এ তো আসলে হচ্ছে দেবী। তখন দেবী হচ্ছে তাদেরকে একটা আংটি দেয়, তারপর হচ্ছে তোমার অনেক মানে স্বর্ণ টর্ণ দেয়, 7 ঘরা স্বর্ণ দেয়। তো আস্তে আস্তে কি করলো? গুজরাট নগরের পত্তন করলো কে? তোমার কালকেতু। তো এই কালকেতু যখন গুজরাট নগরের পত্তন করে তখন সেখানে হচ্ছে এই একটা তখন তোমার দায়িত্ব দেওয়া হচ্ছে
কাকে, এই ভারু দত্তকে। এই ভারু দত্ত হচ্ছে তার প্রজাদেরকে অত্যাচার করা শুরু করে, সংক্ষেপে বলি। তো প্রজাদেরকে যখন অত্যাচার করা হয় করে, তখন কালকেতু হচ্ছে তাকে, সে তার মানে যে পদ সেখান থেকে হচ্ছে সরাই দেয়। যখন তাকে ভারুদত্তকে যখন সরাই দেয়, ভারুদত্ত হচ্ছে কলিঙ্গ রাজের কাছে গিয়ে কালকেতুর নামে বিচার করে, এবং কালকেতু নামে যখন বিচার দেওয়া হয় তখন গুজরাটের সেনাপতি কালকেতুকে বন্দি করে। যার কারণে বলা হয়ে থাকে এই চণ্ডীমঙ্গলের মধ্যে অথবা মধ্যযুগের মধ্যে সবচেয়ে ষড়যন্ত্রকারী চরিত্র হচ্ছে বা খল চরিত্র হচ্ছে ভারুদত্ত। এখনো এরকম অনেক ভারুদত্ত, অর্থাৎ এখনকার যুগে এরকম যাদের খল চরিত্র, এখনো তাদেরকে ওই সাহিত্যের সাথে যদি তুলনা করা হয় তখন ভারুদত্তের সাথে কিন্তু তুলনা করা হয় যে খল চরিত্র বা ষড়যন্ত্রকারী চরিত্র। সে কালকেতুর বিরুদ্ধে কি করেছে, ষড়যন্ত্র করেছে, প্রজাদেরকে অত্যাচার করেছে, যার কারণে ভারুদত্ত হচ্ছে খল চরিত্র হিসেবে মানে ভূষিত। আচ্ছা, এটা গেল মধ্যযুগের সবচেয়ে ঠক, প্রতারক বা ধূর্ত চরিত্র। আচ্ছা, এই মুরারিশীল স্বর্ণ নিয়ে কাজ করে না অনেকে? হ্যাঁ, এখন এই কালকেতু ওই যে তোমার গধিকা, সে যখন দেবীর রূপ নেয়, দেবী তাকে কি করে, একটা আংটি দেয়, 7 ভরা স্বর্ণ দেয়। তখন সে আংটিটা বুঝতে পারে যে এটা অনেক দামি, আংটিটা সে বিক্রি করতে যায়। আংটিটা যখন বিক্রি করতে যায়, মুরারিশীল থেকে হচ্ছে আবার সে টাকা পেত। মুরারিশীল প্রথমে বলে যে সে ঘরে নাই, কিন্তু সে যখন আস্তে আস্তে শুনে যে না, তার তো এখানে লাভ আছে, সে তারা তো আংটি বিক্রি করতে আসছে, তাহলে সে কি চিন্তা করলো, না আমি বের হই। তো মুরারিশীল যখন বের হলো, তাকে যখন আংটিটা দেয়া হলো, তখন সে বলেছে, সোনা রূপা নহে বাপা, এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছো উজ্জ্বল। মানে এটা স্বর্ণের না, এটা হচ্ছে পিতলের, তুমি সেটা কি করেছো, ঘষে মেজে উজ্জ্বল করেছো। এই যে ঠকানোর যে মানে বিষয়টা, হ্যাঁ, এই যে প্রতারণা বা ধূর্ত চরিত্র, এ কারণেই হচ্ছে মুরারিশীলকে বলা হয় যে মধ্যযুগের ঠক চরিত্র বা ধূর্ত চরিত্র। একটা স্বর্ণের অঙ্গুরি, স্বর্ণের আংটি সে জানে, কিন্তু সে বলতেছে কি এটা হচ্ছে পিতল, এই কারণে তাকে ঠক চরিত্র বলা হয়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো চরিত্র পাচ্ছি, পুরুষ এবং নারী চরিত্র প্রতিবাদী চাঁদ সদাগর আর হচ্ছে ফুলরা, খল চরিত্র পাচ্ছি ভারুদত্ত, আর ধূর্ত চরিত্র পাচ্ছি হচ্ছে মুরারিশীল। আর পতি প্রাণা, হাজবেন্ডের জন্য জীবন দিয়ে ফেলবে কে, তোমরা? এই যে আমাদের ক্লাসের অনেকে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। তো এরকম চরিত্র হচ্ছে তোমার মানে লক্ষিন্দরের বউ, হ্যাঁ, যে বেহুলা। আচ্ছা, এখন আসো চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবির নাম। দ্বিজ মাধব, দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানী শঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী। কিন্তু এদের সম্পর্কে আসলে আসে কম, যদি আসতে পারে যে চণ্ডীমঙ্গল কাব্যের কবি নয় কে, এরকম থাকতে পারে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন যাকে নিয়ে আসে তিনি হচ্ছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ওনার সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে যে শ্রেষ্ঠ কবি কে। তারপরে এখানে উপাধি কি, কে দিয়েছেন উপাধিটা, হ্যাঁ, সেটা অলরেডি আমরা পড়েছি। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের যে অন্যান্য কবি যাদের কথা বললাম, দ্বিজ মাধব, ওনার যে কাব্য সারদা মঙ্গল, দ্বিজ রামদেব, তার কাব্যের নাম হচ্ছে অভয়া মঙ্গল, মুক্তারাম সেন, ওনারটাও সারদা মঙ্গল, দরকার নাই, জাস্ট নামগুলো মনে রাখবা, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী এখানে সংক্ষেপে দেয়া আছে। আমি অলরেডি ঘটনা বলতে গিয়ে, চরিত্রগুলো বলতে গিয়ে অনেকটুকু বলে ফেলেছি। জাস্ট এখানে এই কয়েকটা লাইন পড়লেই বাকিটুকু তোমাদের ধারণা হয়ে যাবে। এখন আসি ধর্মমঙ্গল কাব্য। এটা হচ্ছে ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। আমরা অলরেডি কি বললাম, মনসা দেবীর মাহাত্ম্য প্রচার, তারপর হচ্ছে চণ্ডী, চণ্ডীতে দেখলাম চণ্ডী দেবীর মাহাত্ম্য প্রচার, আর ধর্মমঙ্গলে হচ্ছে ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। এখানে হচ্ছে দুইটা কাহিনী থাকে, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, সেখানে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র আর তার স্ত্রী হচ্ছে নিঃসন্তান থাকে। যখন নিঃসন্তান থাকে তখন তাকে মানে ধর্ম ঠাকুর একটা সন্তান দেয়, তবে বলা হয় যে একসময় সে কিন্তু আবার কি তার মানে জীবন ফেরত নেওয়া হবে। তখন তারা বলে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তারা একসময় সেটা ভুলে যায়। যখন ধর্ম ঠাকুর আবার আসে যে বলে তোমাদের সন্তানকে কিন্তু বলি দিতে হবে, তখন তারা হচ্ছে খুশি বলি দিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে। এখন বলি দেওয়ার পর ধর্ম ঠাকুর খুশি হয়ে যায় যে না, তোমরা তো আমার কথা শুনছো, তো তোমাদেরকে আমি আবার আমার সন্তানটা কি করবো, ফেরত দিয়ে দিব তোমাদের সন্তান। হ্যাঁ, এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। আর আরেকটা কাহিনী হচ্ছে লাউ সেনের কাহিনী। তাহলে দুটো, এই জিনিসটা মনে রাখবা, ধর্মমঙ্গলের কাহিনী দুটো, তারপর চণ্ডীমঙ্গলের কাহিনী দুটো, ঠিক আছে? হাকন্ত পুরাণ এটা। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। তাহলে আমাকে একটু বলো তো, মনসা মঙ্গলের আদি কবিকে? কি বলছি, মনসা কানা? মনসা কি? আচ্ছা, এভাবে বললে অনেকে আবার দেবীর ক্ষেত্রে নিয়ে নিতে পারে। তুমি জাস্ট মনে রাখতে পারো যে কানা, হ্যাঁ, কানা হরিদত্ত, তাই না? চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক, মানিক রতন। হ্যাঁ, চণ্ডীমঙ্গল তাহলে মানিক। ওকে, এরপর চলে আসছি কোথায়, ধর্মমঙ্গলের আদিকবি। তাহলে ধর্ম ময়ূর, ধর্ম কি ময়ূর। ওকে,
ময়ূর, হ্যাঁ ময়ূর। ময়ূর ভট্ট হচ্ছে আদিকবি এবং ওনার যে কাব্য ওটার নাম হচ্ছে হাকন্ত পুরাণ। ডক্টর সুকুমার সেন এই কাব্যকে উপকথা বা কেরামতি কাহিনী বলেছেন কি ধর্মমঙ্গল কাব্যকে। ধর্মমঙ্গল কাব্যের কিছু কবি নামটা মনে রাখা সহজ কেন দেখো, আদি রূপরাম। কেন আদি রূপরাম? কারণ রূপরাম এই যে আরেকজন আছে দেখো, রূপরাম চক্রবর্তী একজন আছে, তো শুরুতে যিনি তাকে বলা হয় যে আদি রূপরাম। খেলারাম, মানিকরাম, রাজারাম, শ্যাম পণ্ডিত, সীতারাম, দ্বিজপ্রভুরাম। বিষয়টা হচ্ছে দেখবো যে প্রচুর চণ্ডীদাস, কেন একটা চণ্ডীদাস অত বিখ্যাত হয়ে গেছে, বাকিরা হচ্ছে ফেকে ডি খোলা শুরু করছে চণ্ডীদাস চণ্ডীদাস। নাহলে ধর্মমঙ্গল কাব্যে সবাই কি খেলারাম, রূপরাম, নিশ্চয় পরবর্তীতে নাম কি করছে, চেঞ্জ করছে ধর্মমঙ্গল কাব্য লেখার জন্য, যাই হোক। তো এই আদি রূপরাম, খেলারাম, রূপরাম এরা হচ্ছে সব ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা। রাম দেখলে মনে থাকবে তোমাদের। আর ঘনরাম চক্রবর্তী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে আমাকে বলো তো আদিকবিকে আমি ধর্মের সাথে কি মনে রাখতে বলছি? ময়ূর। তাহলে ময়ূর ভট্ট হচ্ছে ধর্মমঙ্গলের আদিকবি, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। ঘনরাম, ওকে, হালকা না, ঘন। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী অলরেডি বলে ফেলেছি, একটু নিজেরা দেখে নিবা। 2 লাইনে বলছে। লাউ সেনের কাহিনী, এটা একটু দেখে নিবা। অন্নদামঙ্গল, অন্নদায় যিনি, হ্যাঁ অন্নদামঙ্গল, দেবী অন্নদার মাহাত্ম্য প্রচার কে করেছেন? এটা কিন্তু একদম সর্বশেষ, মধ্যযুগের সর্বশেষ কাব্য এবং মধ্যযুগের একদম শেষের দিকে। এটা ভারতচন্দ্র রায়গুণাকরের কাব্য, ঠিক আছে? অন্নদামঙ্গল কাব্য মধ্যে রচিত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর এবং বলা হয়ে থাকে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গল কাব্য অন্নদামঙ্গল কাব্য। যেহেতু শেষের দিকে গেছে, আস্তে আস্তে কি লেখনী অনেক উন্নত হয়েছে। তো অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে ওনাকে রায়গুণাকর উপাধিটা কে দিয়েছে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। কারণ হচ্ছে তিনি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কে? এই ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের সর্বশেষ কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য কে লিখেছেন? ভারতচন্দ্র রায়গুণাকর। ওনার উপাধি কি? উপাধি রায়গুণাকর। কে দিয়েছেন? রাজা কৃষ্ণচন্দ্র দিয়েছেন। কেন দিয়েছেন? সভাকবি ছিলেন। এই তো, লেখা অনেকগুলো, কিন্তু আসলে তথ্য মনে রাখতে হবে 5-6টা। এখন আসো, ভারতচন্দ্র মধ্যযুগের প্রথম নাগরিক কবি। নগরের বিষয়গুলো, নাগরিক রস, হ্যাঁ, রুচির প্রতিনিধি, নাগরিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি ওনার কবিতায় ফুটে উঠেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্যকে বলেছেন রাজকণ্ঠের মণিমালা। তাহলে এটা একটু মনে রাখবা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্যকে কি বলেছেন? রাজকণ্ঠের মণিমালা। রবীন্দ্রনাথ ঠাকুর কিছু বললে এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, সমগ্র কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। তাহলে আমরা চণ্ডীমঙ্গল 2 খণ্ড, তারপর হচ্ছে তোমার চণ্ডীমঙ্গল পাচ্ছি তোমার 2 খণ্ড, ধর্মমঙ্গল পাচ্ছি 2 খণ্ড, এখন অন্নদামঙ্গল পাচ্ছি 3 খণ্ড। শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল, মানসিংহ অন্নদামঙ্গল, এগুলো হচ্ছে 3 ভাগে বিভক্ত। আর চরিত্রগুলো একটু দেখো। হীরামালিনী, ঈশ্বরী পাটনি। এই ঈশ্বরী পাটনি হচ্ছে একটা মাঝি। তোমার দেবী যখন আসে, দেবী তখন দেবীকে সে হচ্ছে তোমার নদী পার করে দেয়। তো পার করে দেওয়ার পর দেবী হচ্ছে তাকে বলে যে তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে একটা বর দিতে চাই, কিছু চাও। তখন মাঝি বলে যে আমার সন্তান যেন, আমার তুমি কিচ্ছু লাগবে না, তুমি আমার সন্তানের জন্য, আমরা মানে বাঙালিরা কিন্তু এভাবেই বলি যে তো আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার বাচ্চাদের জন্য দোয়া করো। তো ওই রকম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে বাংলা সাহিত্যের একটা বিখ্যাত উক্তি, এটা কিন্তু আসে। ভবানন্দ, মানসিংহ, সুন্দর, বিদ্যা, এগুলো হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের কিছু প্রবচন খুবই গুরুত্বপূর্ণ। নগর পুরিলে দেবালয় এড়ায় না, এটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি, রাইট? অনেকে লিখে, তাই না? নগর পুরিলে কি দেবালয় এড়াবে। তুমি যখন নগর পোড়াই দিবে, কোনো একটা বিষয় যখন মানে তুমি প্রচলন করবা, কোনো গুজব ছড়াই দিবে, কিন্তু তোমার যে বিষয় সবকিছুকেই ধ্বংস করে দিবে, রাইট? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় পড়ালেখা করবা নাহলে কি বিসিএস হবে না, করিতে বাড়ি দুধ পেলে টাকা পয়সা থাকবে, সব হয়ে যাবে। জন্মভূমি জননী স্বর্গের গড়িয়সী, বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাসে, যদি দেখে লক্ষ্মী ছাড়া, বাঘের বিক্রম সম মাঘের শিশিরে। আসতেছে আস্তে আজকে একটু করে বুঝে গেছে না ঠান্ডা? করিতে, আচ্ছা এটা 2বার আসছে, করিতে বাঘের দুধ মেলে। তাহলে এগুলো হচ্ছে অন্নদামঙ্গলের প্রবচন। কে লিখেছেন? ভারতচন্দ্র রায়গুণাকর। কালিকা মঙ্গল, তাহলে এখানে কি দেবী কালীর মাহাত্ম্য বর্ণনা করা হবে। আর কালিকা মঙ্গল কাব্যের আরেকটা নাম হচ্ছে বিদ্যা সুন্দর। এখানে মূলত বিদ্যা ও
সুন্দরের প্রেম কাহিনী হচ্ছে প্রধান উপজীব্য, এবং কালিকা মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্ক। আর বিদ্যাসুন্দর কাব্যের মানে কালিকা মঙ্গলের রচয়িতা হলেন শ্রীধর কবিরাজ, সাবির ঈদ খান, এটা আসে। গোবিন্দ দাস, রামপ্রসাদ সেন, দরকার নেই, এই সাবির ঈদ খানেরটা মনে রাখবা, ঠিক আছে? আর কালিকা মঙ্গলের অপর নাম কি? বিদ্যাসুন্দর। আর রামপ্রসাদ সেন কালিকা মঙ্গলের বিশিষ্ট কবি, রাজা কৃষ্ণচন্দ্র তাকে কবি রঞ্জন উপাধি প্রদান করেন। আচ্ছা, অন্যান্য মঙ্গল কাব্য একটু জাস্ট আর একটা স্লাইড। এই শিবায়ন কাব্যে এখানে শিবই হচ্ছে নায়ক, কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য, আর আদিকবি হচ্ছে রামকৃষ্ণ রায়। শীতলা মঙ্গল আদিকবি হচ্ছে নিত্যানন্দ চক্রবর্তী। ষষ্ঠী মঙ্গল এটা হচ্ছে লৌকিক দেবী, মূলত হচ্ছে শিশু রক্ষয়িত্রী রূপে ষষ্ঠী দেবীর কল্পনা করা হয়েছে, এটা দরকার নেই। এই শারদা মঙ্গলটা মনে রাখবা, শারদা মঙ্গল রাখবা, শীতলা মঙ্গল মনে রাখবা। হ্যাঁ, বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দেবী শারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে এই শারদা মঙ্গল হচ্ছে রচিত, ঠিক আছে? এতটুকু মনে রাখো। এখানে একসাথে আমি এতক্ষণ যা যা মনে রাখতে বলছি একটা স্লাইডে নিয়ে আসছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ স্লাইড এটা। মনসা মঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র আমরা কিন্তু অলরেডি পড়েছি, মনসা, সনকা, নেতা ধোপানি। হ্যাঁ, ধর্মমঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র এই যে রাজা হরিশ্চন্দ্র, রানী মদনা, এরা হাজব্যান্ড ওয়াইফ, লুইচন্দ্র বা লুইধর। তারপর আসো চণ্ডীমঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র যেমন কালকেতু, ফুল্লরা, ভারুদত্ত, মুরারিশীল। তাহলে ভারুদত্ত কি? একটা খল চরিত্র। মুরারিশীল কি? তোমার ঠক চরিত্র, বাটপাত চরিত্র, তাই না? তারপর আসো অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনি, যে মাঝি, হীরামালিনী, মানসিংহ ভবানন্দ, সম্রাট জাহাঙ্গীর, এগুলো হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা, আর প্রতিবাদী পুরুষ চরিত্র হচ্ছে চাঁদ সদাগর। মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী বা খল চরিত্র হচ্ছে ভারুদত্ত, আর ধূর্ত চরিত্র হচ্ছে বা ঠক চরিত্র হচ্ছে মুরারিশীল। আর এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আদিকবি, শ্রেষ্ঠ কবি আর চরিত্র। যারা এতক্ষণ অনেক কষ্ট লাগছে, মানে এতক্ষণ কি পড়ালাম এতগুলো তথ্য, তারা যদি এই দুটো স্লাইডে অন্তত দেখো, অনেক তথ্য তোমার একসাথে জানা হয়ে যাবে পরীক্ষায় আসার মতো। তাহলে মনসা মঙ্গল কি বলেছিলাম? কানার কথা মনে রাখতে বলছিলাম, কানা হরিদত্ত। শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, আর চরিত্র তো অলরেডি বলছি, আর বলবো না। চণ্ডীমঙ্গল মানিক দত্ত আদিকবি, শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর, আর কেউ লিখেন নাই, এটার আদিকবি শ্রেষ্ঠ কবি যেহেতু একজন, সমস্যা নেই। ধর্মমঙ্গল কি বলেছিলাম? ময়ূর ভট্ট, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। শিবমঙ্গল রামকৃষ্ণ রায়, রামেশ্বর ভট্টাচার্য। এই কয়েকটা অবশ্য মনে রাখতে হবে, এই ধর্মমঙ্গল পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে। তো এতটুকুই হচ্ছে আমাদের মানে আজকের আলোচনা। তার আগে আমি একটু বলি আমরা কি কি পড়লাম। মধ্যযুগের শুরু, মধ্যযুগের বৈশিষ্ট্য পড়েছি, অন্ধকার যুগ নিয়ে পড়েছি, অন্ধকার যুগে কি কেন লেখক মানে আমাদের যে সবাই স্বীকার করেন কিনা অন্ধকার যুগ, অনেকে মনে করেন যায় না অন্ধকার যুগ আসলে অনেকে স্বীকার করেন না। হ্যাঁ, এই যুগে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পেয়েছি কিনা সেগুলো সম্পর্কে পড়েছি। তারপর মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে পড়েছি, লেখক সম্পর্কে পড়েছি, নাম সম্পর্কে পড়েছি। হ্যাঁ, তারপর পড়লাম হচ্ছে মঙ্গল কাব্য। আগামীকাল হচ্ছে এতটুকু পর্যন্ত আমরা পড়লাম, আর আগামীকাল হচ্ছে বাকি অংশটা আমরা পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তাই আমরা প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? একদম সহজ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। হ্যাঁ, সর্বজন স্বীকৃত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা করেছে হচ্ছে ঈশ্বরী পাটনি। যদি বলা হয় কে বলেছেন, বলবা যে ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কাব্যে? অন্নদামঙ্গল কাব্যে। শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন? আমরা পড়েছি বসুদেব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? 1909 সালে বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন। দ্বিজ বংশীদাস কোন কাব্যধারার কবি? বলতো দ্বিজ বংশীদাস কে বলতে পারবে? উনি চন্দ্রাবতীর বাবা, চন্দ্রাবতীর বাবা, তিনি হচ্ছেন মনসা মঙ্গল কাব্যধারার কবি। মনসা মঙ্গল, মনসা মঙ্গল। ডাকের বচনের উৎপত্তি কোন সমাজে? ডাকের বচন হচ্ছে বৌদ্ধ সমাজে, আর খনার বচন হচ্ছে হিন্দু সমাজে। খনার বচন হচ্ছে হিন্দু সমাজে, মনে থাকবে। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবিকে? ধর্মর সাথে কি বলেছিলাম? ময়ূর, ময়ূর। তাহলে ময়ূর ভট্ট। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কার সম্পাদনায় প্রকাশিত হয়? বলতো? হরপ্রসাদ শাস্ত্রী? না, বসন্ত রঞ্জন রায়। ওনার উপাধি হচ্ছে বিদ্বৎ বল্লভ।
মঙ্গল কাব্যের দেবী বিরোধী চরিত্র কোনটি? চাঁদ সদাগর, যিনি শিবের ভক্ত ছিলেন। অন্ধকার যুগের সাহিত্য কোনটি? ডাকার্ণব, শেখ সুবোধয়া, কৃষ্ণপাঠ দোহা, পদ্মাবতী। এখানে দেখো, কৃষ্ণপাঠ দোহা হচ্ছে আমরা প্রাচীন যুগের সাহিত্য, রাইট? তারপর তোমার পদ্মাবতী হচ্ছে মধ্যযুগেরই কিন্তু শেষের দিকের, তাহলে শেখ সুবোধয়া হচ্ছে অন্ধকার যুগের সাহিত্য। আর হচ্ছে শূন্য পুরাণ, অথবা যদি বলা হয় তোমার নিরঞ্জনের রুষ্মা কবিতা, তাও হচ্ছে কি অন্ধকার যুগের। মধ্যযুগের কবি নন কে? শুনে, অ্যান্টনি ফিরিঙ্গি, উনি হচ্ছে মধ্যযুগের। বিদ্যাপতি মধ্যযুগের। মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের। বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন একজন তোমার আধুনিক যুগের লেখক। হ্যাঁ, তোমরা ওনার শ্রেষ্ঠ গল্পগুলো পড়তে পারো, আমাদের পাঠ্য ছিল, এত ভালো লাগে ওনার গল্পগুলো, ছোট ছোট। তোমরা বনফুলের নাম শুনেছো, মেবি নিম গাছ মনে হয় পাঠ্যও ছিল অনেকে, তাই না? রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? হলায়ত মিশ্র ছিলেন। আরেকজনের নাম আমরা জানি, কি নাম বলো তো? আরেকজনের নাম জয়দেব, ভেরি গুড। হলায়ত মিশ্রের রচনা হচ্ছে, রচনার কি নাম বলো তো? হলায়ত মিশ্রের রচনা শেখ সুবোধয়া। আর জয়দেবের হচ্ছে গীত গোবিন্দ। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বরুচণ্ডী দাস। অন্ধকার যুগের নিদর্শন কোনটি বলো তো? অন্ধকার যুগের নিদর্শন কোনটি? প্রাকৃত পঙ্গল। প্রাকৃত হচ্ছে প্রাকৃত ভাষার কিছু শ্লোকের সংকলন, ওই সংকলকের নাম ছিল হচ্ছে পিঙ্গল, প্রাকৃত পঙ্গল। ডাক ও ঘনার বচন কোন আমলের সাহিত্য? কোন আমলের? প্রাচীন যুগের, প্রাচীন যুগের সাহিত্য, ঠিক আছে? এগুলো প্রাচীন যুগের সৃষ্টি, কিন্তু আমরা মধ্যযুগে এগুলো পাচ্ছি লিখিত নিদর্শন। খনা কোথাকার রাজকন্যা ছিলেন? খনা, ডাক, এগুলোর আসলে মানে ধারণা করা হয় আসলে এরকম কেউ ছিলেন না। তারপরও আমরা জানি যে খনা নামের কেউ যদি থেকে থাকে, সেটা কি ছিলেন? সিংহলের। হ্যাঁ, সিংহলের। খনার বচনে কিসের প্রাধান্য পায়? কৃষি, আবহাওয়া, উভয়। এখান থেকে একটা জিনিস সবাই খেয়াল করতে হবে, প্রথমে এ দাগায় দিলে হবে না, এটা হচ্ছে সি হবে। হ্যাঁ, মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর কার ভক্ত ছিলেন? এটা অনেকবার বলছি, তাই না? শিবের ভক্ত ছিলেন। ধর্মমঙ্গল ধারার প্রথম কবি কে? ধর্ম কি বলেছিলাম? ময়ূর ভট্ট। হ্যাঁ। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র নয়? রাধা, কৃষ্ণ, বরাই, এই তিনটাই প্রধান চরিত্র, তাহলে রাম হচ্ছে প্রধান চরিত্র নয়। ডাকের বচনে প্রাধান্য পেয়েছে কৃষি? না। আবহাওয়া? না। জ্যোতিষশাস্ত্র, তাই না? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র। মঙ্গল কাব্য হলো রাধাকৃষ্ণ? না, রাধাকৃষ্ণ এখানে নাই। শিব উপাসক? না, শুধু শিব উপাসক না, এখানে অন্যান্যদেরও ছিল। লোকমুখে প্রচারিত? না। দেবদেবীর মাহাত্ম্য নির্ভর কাব্য, তাই না? হ্যাঁ। কালকেতু ফুল্লরা, এই দুটো চরিত্র আমরা কোথায় পাচ্ছি? মনে রাখবা, কালকেতু শিকারী ছিল, তাহলে আক্ষেটিক খণ্ড, আক্ষেটিক খণ্ড আমরা কোথায় পাই বলতো? চণ্ডী মঙ্গলে। ওকে। আর অন্নদা মঙ্গলে তো তোমরা সরি, মনসা মঙ্গল মনে রাখা খুব সহজ, কারণ মনসার বিষয়টা তোমরা সবাই জানো। হ্যাঁ, তোমার চাঁদ সদাগরের কাহিনী। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অবশ্যই কি মধ্যযুগ, তবে একদম শেষের দিকের। হ্যাঁ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড না কোনটি? শোনো, জন্মখণ্ড, সেখানে জন্মের বৃত্তান্ত দেওয়া আছে। তাম্বুল খণ্ড, পদ্মা খণ্ড নামে কিছু নাই, যমুনা খণ্ড আছে, তাহলে পদ্মা খণ্ড। রত্নসেন নাগমতী, আচ্ছা এটা আমরা আজকে পড়াই নাই, তারপরও বলি, এটা হচ্ছে রত্নসেন নাগমতী কোথায় পাচ্ছি আমরা? কোন কাব্যে জানো? পদ্মাবতী। হ্যাঁ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার প্রার্থনা? ঈশ্বরী পাটনি। চন্দ্রাবতী কাব্যের রচয়িতা? এটা 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 এখন আমরা পড়ি নাই, এটা হচ্ছে করিশ্রী মাগুন ঠাকুর। হ্যাঁ, এটা আমরা এখনো পড়ি নাই, এটা কালকে পড়বো। আমার সন্তান যেন থাকে দুধে ভাত আছে, এটা বারবার চলে আসছে। এটা কোন কাব্যের? অন্নদামঙ্গল কাব্যের। মধ্যযুগের শেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর, ভারতচন্দ্র রায়গুণাকর। হ্যাঁ। মঙ্গল কাব্য প্রধানত কাহিনী নির্ভর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপাল, কলকাতা? কোথায়? কলকাতা নাকি বনবিষ্ণুপুর নাকি পুণ্ড্রনগর, কোনটা? বনবিষ্ণুপুর। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের আদি নিদর্শন বলো কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে। শূন্য পুরাণ না, শূন্য পুরাণ কিন্তু বাংলা ভাষায় না। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। হীরামন পাখির কথা পদ্মাবতীতে। হ্যাঁ, এটা দরকার নাই, এটা গতকাল আগামীকাল পড়বো। মধ্যযুগের প্রতিবাদী চরিত্র? চাঁদ সদাগর। বৈশাখ কোন কাব্যের অংশ? মনসামঙ্গল। হ্যাঁ, মনসামঙ্গলের 22 জন কবির তোমার কাব্য।
মনসামঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি? চণ্ডীমঙ্গল বলেছি, একটু খেয়াল করো তো কি হবে। চণ্ডীমঙ্গল কাব্য মনে আছে কারো? হ্যাঁ, মানিক দত্ত, মানিক দত্ত, ভেরি গুড। অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি? অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি অন্নদা একদম শেষ, ভারতচন্দ্র রায়, ভেরি গুড। মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? মঙ্গল কাব্যে প্রধানত কোন ছন্দ বলো? পয়ার ছন্দ। খনার বচনের উৎপত্তি কোন সমাজে? খনার বচনের উৎপত্তি হিন্দু সমাজে। মঙ্গল কাব্যের কোন দেবীর কাহিনী আছে দেখো তো? লক্ষিন্দর দেবী। লক্ষিন্দর কি দেবী? না, লক্ষিন্দর কোনো দেবী না। সতী দেবী? না, মনসা দেবী আছে। বেহুলা, চাঁদ সুন্দর, এরা দেবী না, তাহলে হচ্ছে মনসা দেবী। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? একদম সহজ, তাই না? আচ্ছা, ভারতচন্দ্র রায় কত সালে মৃত্যুবরণ করেন? খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই 1760 থেকে, খেয়াল করো, ভারতচন্দ্র রায় মারা যায় না 1760-এ? 1760 থেকে 1860, এই 100 বছরকে অবক্ষয় যুগ বলা হয়, যুগ সন্ধিক্ষণ বলা হয়, আবার দ্বিতীয় অন্ধকার যুগও কোথাও কোথাও বলা হয়েছে। 100 বছর, 1760 থেকে 1860, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কতটি? অনেকবার বলেছি, 13টি। হ্যাঁ, মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা বলো তো এটা? আগে আমাকে বলো, অন্নদামঙ্গলে কয়টা ভাগ? অন্নদামঙ্গলে, হ্যাঁ, তাহলে ভারতচন্দ্র রায়। ওকে। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী, ভেরি গুড। চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল, সহজ। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কানাহরি দত্ত। আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? অন্ধকার যুগের প্রাকৃতমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি? মানিক। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি? ময়ূর। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? ভারতচন্দ্র। মানসিংহ ভবানন্দ? ভারতচন্দ্র। বিপ্রদাস পিপিলায় রচিত কাব্যের নাম কি? এটা বলো, এটা একটু কঠিন, বলো। বিপ্রদাস পিপিলায় রচিত মনসা বিজয়, আচ্ছা এটা অ্যান্সার দেয়া। কোন মঙ্গল কাব্যে কতটি অংশ, কোন মঙ্গল কাব্যে কতটি অংশ থাকে বলো? 5টি অংশ থাকে। মনসামঙ্গল কাব্যের আদি কবি? কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি? মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আমি যেটা প্র্যাকটিস করালাম এটাও করতে হবে। ওকে, ঠিক আছে তাহলে।